স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ম্যাথস এর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। আর আজকে আমাদের চ্যাপ্টার হলো পার্সেন্টেজ বা শতকরা, এবং এর ক্লাস নাম্বার 1 আমরা আজকে শুরু করছি। তো তোমরা যে পরীক্ষাই দাও না কেন, ম্যাথস এর বেসিক কনসেপ্ট প্রত্যেকের জানা দরকার, তাও আবার চ্যাপ্টার ওয়াইজ। আর এরকমই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং প্রত্যেকটা চ্যাপ্টারে যা যা টাইপের প্রশ্ন হতে পারে প্রত্যেকটা টাইপ ধরে ধরে ক্লাস প্রথম আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, তাও একদম ফ্রিতে। তোমরা প্রতিদিন নিয়মিত ক্লাস পাবে অঙ্কের, এবং প্রতিদিন এইভাবেই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে, এবং যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তার যে প্র্যাকটিস ক্লাসও পাবে। তো চলো শুরু করা যাক দেরি না করে আজকের পার্সেন্টেজ ক্লাস। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন আছো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকমই বেসিক ম্যাথের ক্লাস করার জন্য, টাইপ ওয়াইজ এবং শর্ট ট্রিক শেখার জন্য। আর তার সাথে যারা অলরেডি আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বার রয়েছে, আমাদের পরিবারের সদস্য রয়েছে, যেভাবে তোমরা ভালোবাসা দাও ঠিক সেভাবেই ভালোবাসা দিতে থাকো, লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো আর শেয়ার করতে থাকো। ক্লাসটা করে অবশ্যই জানাবে ক্লাসটা কেমন লাগলো। তো চলো দেরি না করে শুরু করা যাক। পার্সেন্টেজে আমাদের কি কি টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। প্রথমেই আমরা রেখেছি পার্সেন্টেজ বেসিক কনসেপ্ট, মানে শতকরার সাধারণ ধারণা সম্পর্কিত প্রশ্ন। আমাদের নেক্সট টাইপ যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, সেটা হলো সাকসেসিভ চেঞ্জ বা পরপর পরিবর্তন সংক্রান্ত প্রশ্ন। টাইপ নাম্বার 3 তে আমরা রেখেছি ইলেকশন, সামনে ইলেকশন আছে এবং ইলেকশন বা ভোটের ধারণা সম্পর্কিত কিছু প্রশ্ন। নাম্বার 4, টাইপ নাম্বার 4 এ রয়েছে প্রাইস এন্ড কনজাম্পশন, মূল্য এবং ব্যবহার সম্পর্কিত প্রশ্ন। টাইপ নাম্বার 5 রয়েছে ইনকাম, এক্সপেন্ডিচার এন্ড সেভিংস, মানে আয় ব্যয় এবং সঞ্চয় সম্পর্কিত প্রশ্ন। টাইপ নাম্বার 6, এক্সপেন্ডিচার ইন ডিফারেন্ট সেক্টরস, ভিন্ন ভিন্ন খাতে যদি ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট ব্যয় করা হয় তার যে প্রশ্ন, সেটা রেখেছি আমরা টাইপ নাম্বার 6। আর টাইপ নাম্বার 7 এ রয়েছে এক্সামিনেশন রিলেটেড কোশ্চেন, মানে পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন। পরীক্ষা সংক্রান্ত মানে হচ্ছে, ধরো বলা হলো কোনো একটা পরীক্ষায় 30% ছেলে পাস করেছে এবং এত পার্সেন্ট মেয়ে ফেল করেছে বা এত পার্সেন্ট মেয়ে পাস করেছে, এই যে টাইপের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন রেখেছি আমরা টাইপ 7 এ। তো এটা আমরা দুটো ক্লাসে কমপ্লিট করব। ফার্স্ট ক্লাসে আমরা প্রথম 3টে টাইপ শিখবো আর পরের ক্লাসে বাকি 4টে টাইপ। তো চলো দেরি না করে শুরু করা যাক পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট থেকে। টাইপ নাম্বার 1, প্রথমে আমরা শিখেছি পার্সেন্টেজ কাকে বলে। পার্সেন্টেজ বিষয়টা কি? আউট অফ 100 কোনো কোয়ান্টিটিকে বলা হয় পার্সেন্টেজ। যেমন আমি বললাম যে 100তে একটা পরীক্ষা হয়েছে এবং আমার কোনো একজন স্টুডেন্ট 100তে 80 পেয়েছে, এর মানে বলা যায় যে সে 80% মার্কস পেয়েছে। এই যে পার্সেন্টেজ চিহ্নটা, এর বদলে একটা বাই 100 আসে, ঠিক আছে? তাহলে 80% মানে 80/100, তাহলে 80/100 করে আমরা কাটাকুটি করলে ভগ্নাংশের রূপটা পাবো। তাহলে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ করার জন্য কি করতে হয়? বাই 100 করতে হয়। একইভাবে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ করার জন্য কি করতে হবে? তাহলে গুণ 100 করতে হবে। এবার প্রশ্ন হলো, সব সময় কি আমরা ভাগ 100 গুণ 100 করব? কখনো তো পরীক্ষায় থাকতে পারে 16 পূর্ণ 2 3%। তো এখানে আমাকে ভাঙতে হবে 3 16 48 আর 2 50, 50/3%। পার্সেন্টেজের জন্য একটা বাই 100 মানে 300 হবে। কাটাকুটি করলে 1/6 হবে, তাহলে ভগ্নাংশ রূপটা 1/6 বা 1/6। কিন্তু এটা অনেক সময় করতে গেলে আমাদের সময় নষ্ট হবে পরীক্ষায়। তো এই সময়টা বাঁচানোর জন্য তোমাদেরকে একটা লিস্ট আমি প্রোভাইড করব, যেটা তোমরা নোটসে পেয়ে যাবে। সেই লিস্টটা তোমাদের একটা প্রিন্ট আউট করে পড়ার টেবিলের সামনে রাখতে হবে, যাতে কিনা সব সময় চোখে পড়ে এবং ওটা মুখস্থ করতে হবে। পরের দিন ক্লাসে অবশ্যই আমি যে লিস্টটা আছে ওটা তোমাদের অ্যাটাচ করে দেবো পিডিএফ এ, ঠিক আছে? চলো এবার চলে যাচ্ছি আমি প্রথম প্রশ্ন। কি আছে? 60 অফ 70%, 60-এর 70% কত? বেশিরভাগ স্টুডেন্টই এটার উত্তর করতে পারবে 60 গুণ 70/100। কিন্তু আমি তোমাদের শেখাবো আজকে একটা শর্ট ট্রিক, যার সাহায্যে আমরা এরকম পার্সেন্টেজ খুব তাড়াতাড়ি করতে পারি। ট্রিকটা হলো দুটো শূন্য খোঁজো। দেখো এখানে আমরা দুটো শূন্য দেখতে পাচ্ছি, 60 আর 70। দুটো শূন্য কেটে দাও আর 6 গুণ 7 করলে হয় 6 7 42। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। তাহলে যখনই আমরা এরকম প্রশ্ন দেখবো দুটো শূন্য খুঁজবো। যেমন ধরো 30% অফ 40, তাহলে কি হবে? দুটো শূন্য আমরা দেখলাম, দুটো শূন্য কাটলাম, 3 4 12। যদি এরকম ভাবে দেওয়া হয়, ধরো দেওয়া আছে 25% অফ 60,
ঠিক আছে, তো তখন আমরা দেখছি একটা শূন্য আছে, আর একটা শূন্য থাকলে আমরা কাটতে পারতাম, তো আমরা কি করব, 25কে 2 দিয়ে গুণ করব। 25কে 2 দিয়ে গুণ করলে হয় 50, যেটা গুণ করলাম এই সাইডে সেই সংখ্যাটাই ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে হবে 30। এবার দুটো শূন্য কাটবো, 3 5 15 হয়ে গেল আমাদের উত্তর। তাহলে যদি কখনো দুটো শূন্য না পাই, যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে বা ভাগ করে আমরা শূন্য আনতে পারি, আর যে সংখ্যাটা দিয়ে আমরা গুণ করছি অন্যদিকে সেই সংখ্যা দিয়েই ভাগ করতে হবে। তারপর আমরা দুটো শূন্য কাটবো আর গুণ করে দেবো। এইভাবে আমরা সহজেই পার্সেন্টেজের ভ্যালুগুলো বার করতে পারি। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 50 অফ 422% কত? এখানেও আমি শেখাবো তোমাদের আরো একটা নতুন ট্রিক। চলো দেখে নেওয়া যাক। রয়েছে কি আমাদের প্রশ্নে, 50-এর 422% কত? দেখো, যখনই এরকম থাকবে অফের ক্ষেত্রে পার্সেন্টেজ চিহ্নটা 422-এর পাশে না থেকে যদি 50-এর পাশে থাকতো, তাহলে তো আমাদের অঙ্কটা অনেক সোজা হতো। কেন? কারণ 50% মানে হাফ। তাহলে আমরা পার্সেন্টেজকে নিজেদের সুবিধা মতো ডান দিক বাদিক সরাতে পারি, অফের ডান দিক বাদিকে। তাহলে আমরা পার্সেন্টেজকে এখানে না থেকে এখানে আছে ভাবলাম, 50% মানে হলো হাফ, তার মানে হাফ ইন্টু 422 আছে। হাফ মানে কি? অর্ধেক করা, তো 2 দিয়ে ভাগ করে দাও, 2 দুগুনি 4, 2 1 2, 2 1 2, উত্তর হয়ে গেল 211। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই আনসার করতে পারবো। তাহলে শুরুতেই আমি শিখিয়ে দিলাম পার্সেন্টেজের দুটো শর্ট ট্রিক। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা দেখে নিই এই বিষয়টা। এখানে তোমাদের জন্য প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে একটা টেস্ট পাস, এবং এই টেস্ট পাসের ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলি। প্রিপারেশন আমরা তোমাদের ফ্রিতে করিয়ে দিচ্ছি, ইউটিউবে তোমরা ফ্রিতে ক্লাসেসও পাচ্ছ, কিন্তু শুধু ক্লাসগুলো করলে তো হবে না, তোমাদেরকে নিজেদেরকে যাচাই করতে হবে যে তোমরা কতটা শিখতে পারলে। তো তার জন্য মক টেস্ট দিতে হবে, প্রচুর প্রচুর মক টেস্ট তোমাদের দেওয়া প্রয়োজন। আর তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা নিয়ে অনেক স্টুডেন্টেরই প্রশ্ন যে ম্যাম কারেন্ট অ্যাফেয়ার্স কি করে তৈরি করব, তার কথা মাথায় রেখেই আমরা এনেছি এই টেস্ট পাসটা। এই টেস্ট পাসের মধ্যে তুমি যে পরীক্ষাই দাও না কেন, এসএসসি দাও, ব্যাংক দাও, রেল দাও, ডব্লিউবিসিএস দাও, বা অন্য যে কোনো পরীক্ষা দাও, তার জন্য তোমার কাছে থাকবে প্রচুর পরিমাণে মক টেস্ট, এবং সেই মক টেস্ট গুলো কিন্তু প্রতি মাসে আপডেটেড হবে, মানে নতুন নতুন ভার্সন আসবে, নতুন নতুন তুমি মক টেস্ট দিতে পারবে। আর তার সাথে থাকবে আনলিমিটেড কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট। তো এই সবকিছু তোমরা অ্যাভেল করতে পারবে প্রতিষ্ঠার এই টেস্ট পাসের মাধ্যমে। কি করতে হবে তার জন্য? তোমাদের প্রতিষ্ঠা এডুকেশনের যে অ্যাপটা রয়েছে, এই যে অ্যাপের লোগোটা দেখতে পাচ্ছ, প্লে স্টোরে গিয়ে অ্যাপটাকে ইনস্টল করে নাও। ওখান থেকে তোমরা ডাইরেক্টলি টেস্ট পাসটা কিনে নিতে পারো। এটার প্রাইস পড়বে 299, 299 টাকায় মাত্র তোমরা আনলিমিটেড টেস্ট পাস পেতে পারো। আর তাও 3 বছরের জন্য, 3 বছরের জন্য আনলিমিটেড টেস্ট আর আনলিমিটেড কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। এমনকি এটা আপডেটেড হতে থাকবে প্রতি মাসে মাসে। আর এর ব্যাপারে যদি মনে হয় ম্যাম আরেকটু জানতে চাই, তাহলে তোমরা ফোন করে নাও 9088890010, এই নাম্বারে। আমি তোমাদের জন্য স্ক্রিনে লিখে দিচ্ছি 9088890010। এই নাম্বারে কল করে তোমরা এই ব্যাপারে ডিটেলস জেনে তারপরেও এটাই জয়েন করতে পারো। ওকে, যদি মনে হয় তোমাদের এটা উপকার হবে, অবশ্যই প্রত্যেকে জয়েন করবে, একটুও দেরি না করে। যত তাড়াতাড়ি তোমরা টেস্ট পাসটা নেবে, ততই কিন্তু বেশি বেশি টেস্ট দেওয়ার সুযোগ পাবে। তো চলো চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। দেখা যাক এই প্রশ্নটা কি বলছে। তার সাথে তোমাদের আর একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, আমার যে সেটটা তোমরা দেখছো, এই যে টাইপ ওয়াইজ আমি আলাদা করেছি, এগুলো কিন্তু সব পরীক্ষায় যা যা প্রশ্ন এসেছে সেখান থেকে বাছাই করা প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সেখানে যেমন বেসিক লেভেলের কোশ্চেন থাকবে, কিছু থাকবে মডারেট লেভেলের কোশ্চেন। সবটা হয়তো আমি তোমাদেরকে এর মধ্যে দিতে পারছি না, কারণ আমি সবকটা টাইপ ভাগ করে দিচ্ছি। এরপরে প্র্যাকটিস কোশ্চেনও কিন্তু আমরা এই টাইপেরই আরো মডারেট লেভেল দেখবো। ওকে, চল। তো কি আছে, 35% অফ, এখানে একটা এক্স হবে,
x এর 45% ইকুয়ালস টু 40% অফ y, তাহলে x ইজ টু y কি হবে? তো কি বলা আছে 35% অফ মানে গুণ চিহ্ন x ইকুয়ালস টু 40% অফ মানে ইনটু y, তাহলে x বাই y কত হবে? y টাকে এই সাইডে আনলাম আর এদিকে 40% বাই 35%, পার্সেন্টেজ মানে কি বাই 100 আছে, এটা তো কাটাকুটি হবেই। এখানে দেখি 5 8 40, 5 7 35, তাহলে 8:7 অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকের বোঝা গেল, একদম বেসিক লেভেলের কোশ্চেন আমরা সলভ করছি। এবার আমি চলে যাব একটা নতুন প্রশ্ন, যেটা এখানে দেওয়া নেই বাট তোমাদের শেখা প্রয়োজন বলে বলে দিচ্ছি। ধরো দেওয়া রয়েছে 2a ইকুয়ালস টু 3b, তাহলে a is to b কি হবে? দেখো b এই সাইডে গেলে 3/2 মানে 3:2 হলো। দেখে কি মনে হচ্ছে? জাস্ট উল্টে দিলাম, উল্টে লিখলাম, 3:2 হবে a is to b। এবার এখানে 2a ইকুয়ালস টু 3b না থেকে যদি এরকম থাকতো 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c, তাহলে a is to b is to c বার করার দুটো শর্ট ট্রিক আমি তোমাদের দেখাবো। প্রথম ট্রিক, যেটা সব সময় অ্যাপ্লিকেবল, এখানে আরো একটা সংখ্যা থাকলে আরো একটা সংখ্যা থাকলে যত সংখ্যা থাকুক অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে কি এগুলোকে উল্টে দাও, মানে হাফ, এখানে হয়ে যাবে 1/3 আর এখানে হয়ে যাবে 1/4। 2 3 আর 4 এদের লসাগু কত হয়? 12। 12 দিয়ে প্রত্যেকটা গুণ করো। কেন গুণ করছি? যাতে পূর্ণ সংখ্যায় আনা যায়, তাই জন্য গুণ করছি। তো এখানে 12 দিয়ে গুণ করলে হবে 6, এখানে হবে 3 4 12, এখানেও 3 4 12। এটা হয়ে গেল আমাদের উত্তর 6:4:3। আশা করি প্রত্যেকের বোঝা গেল। যখনই এত a ইকুয়ালস টু এত b ইকুয়ালস টু এত c দেওয়া থাকবে আমরা উল্টে দেব, তারপর রেশিও করব। একবার দেখে নাও, তারপর বলবো আমি আরো একটা শর্ট ট্রিক, একটু দেখে নাও প্রত্যেকে, এরপর যাব আরো একটা শর্ট ট্রিকে। তো পরের শর্ট ট্রিকটা বলি। দেখো এই যে লাইনটায়, এই লাইনটায় একবারেই আসা সম্ভব। কি করে সম্ভব? নিয়মটা হচ্ছে যখন তুমি a বার করবে তুমি পরের দুটো গুণ করো, মানে 3 4 12। যখন তুমি b বার করবে তখন তুমি অন্য দুটো গুণ করো, মানে 4 2 8। আর যখন তুমি c বার করবে অন্য দুটো গুণ করো, মানে 3 2 6। প্রত্যেকটাই 2 দিয়ে ভাগ যায়, 6 2 12, 4 2 8, 3 2 6। দেখো আমরা একই উত্তরে এসে উপনীত হয়েছে। 6:4:3 হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকের এটা শিখে ভালো লাগলো। আর এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, সেরকম একটা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। এই প্রশ্নটা কিন্তু এসেছে পরীক্ষায়। কোন পরীক্ষায়? অবশ্যই বলবো যখনই আমি পরীক্ষার জন্য আলাদা ক্লাসেস করাবো, আমার অফলাইনে আলাদা ক্লাসেস হয়, তো সেখানে আমি প্রত্যেকটা যা যা চ্যাপ্টারের টাইপে আছে সেই টাইপ ওয়াইজও করাই। তারই কিছুটা অংশ তোমরা এখন দেখতে পাচ্ছ। কি আছে? 40% of p equals to 0.5 of q equals to 1/8 of r হলে p is to q is to r কত হবে? দেখে নাও। তো 40% of p, আমি কি বলেছি? 40% of p মানে গুণ p। 0.5 কে লেখা যায় 5/10 গুণ q, আর আছে 1/8 of r। আচ্ছা 40% কে আমরা যদি ভগ্নাংশে নিই তাহলে কি হয়? 40/100, কাটাকুটি করলে হয় 2/5, 2/5 p। 5/10 কে কাটাকুটি করলে হয় 1/2 q, আর এখানে হয় 1/8 r। এক্ষুনি আমরা শিখেছি p is to q is to r কি করব? উল্টে দেব। তার মানে 5/2 is to 2 is to 8। হরে একমাত্র 2 আছে, তাহলে 2 দিয়ে প্রত্যেকটা গুণ করব। গুণ করলে হবে 5/2 into 2 is to 2 into 2 is to 8 into 2। তো এখানে 2 2 কেটে যাচ্ছে, মানে 5 is to 4 is to 16। কোথায় উত্তর আছে? অপশন নাম্বার এ তে। তাহলে অপশন নাম্বার এ 5:4:16 হয়ে গেল আমাদের রাইট আনসার। এইখান থেকেই কিন্তু পার্সেন্টেজের বেসিক কোশ্চেন আসে। তাহলে পার্সেন্টেজের যে বেসিক ধারণা টাইপ 1 আমরা কমপ্লিট করে ফেলেছি 4টা অঙ্কের মাধ্যমে, এবং প্রত্যেকটা অঙ্ক থেকেই কিন্তু আমরা কিছু না কিছু শিখতে পারছি। তোমাদের যে টাইপ ওয়াইজ আমি কোশ্চেন সেটটা এনেছি,
প্রত্যেকটা অঙ্কে তোমরা নতুন নতুন কিছু শিখতে পারবে, এইটুকু আমি দাবি করছি, ঠিক আছে? যাতে এই যে বেসিক ব্যাচে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা তোমরা করছো, এইটা করার পরে কোনো সময় তুমি প্র্যাকটিস করতে গিয়ে এটা না মনে হয় যে ম্যাম এই টাইপটা তো আগে দেখিনি, এইটা তোমাদের কখনো মনে হবে না। সব চেনা টাইপ থেকেই তোমরা প্র্যাকটিস করতে পারবে। এবং প্র্যাকটিস কোশ্চেন যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কমেন্ট করবে, তোমাদের জন্য আমি পিডিএফ আনার ট্রাই করছি এরকম টাইপ ওয়াইজ, তো সেটা কিভাবে দেবো সেটা জানাবো। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, ওখানে প্রত্যেকে জয়েন করে যাও। কারোর কোনো অঙ্ক আটকালেও তোমরা টেলিগ্রাম গ্রুপে পাঠাতে পারো, আমি চেষ্টা করবো ওখানে তোমাদেরকে সলিউশন করে দেওয়ার। তো আমার দিক থেকে ফুল সাপোর্ট রয়েছে, তোমাদের যতটা সম্ভব করার আমি অবশ্যই তোমাদের জন্য করব। তো চলো টাইপ 2 তে চলে যাচ্ছি। টাইপ টু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের টাইপ, সাকসেসিভ চেঞ্জ বা পরপর পরিবর্তন। কাকে বলে সাকসেসিভ চেঞ্জ? অনেক সময় দেখবে বলবে, একটা ঘটনার উদাহরণ দিচ্ছি, তুমি দোকানে গেছো, ঠিক আছে? দোকানে গিয়ে দেখলে দোকানের মালিক উপস্থিত নেই, দোকানে যে বিক্রি করছে তাকে তুমি বললে যে একটা জিনিস পছন্দ করলে, বললে যে এটা আমি নেব কিন্তু আমার ডিসকাউন্ট চাই, তাই তো? তো এটা তো আমাদের সবার পছন্দ। তো দোকানে যে ছিলেন উনি বললেন ঠিক আছে তোমায় 10% ডিসকাউন্ট দিয়ে দেবো, এবং ধরো 100 টাকার জিনিস 10 টাকা ডিসকাউন্ট দিয়ে তোমায় 90 টাকায় বিক্রি করে দিয়েছে। এবার তুমি দোকান থেকে বেরোতে যাচ্ছ, সেই সময় তোমার দোকানের মালিকের সাথে দেখা, যে কিনা তোমার পূর্ব পরিচিত। এবার সে দেখা হতেই বললো ঠিক আছে আমি আরো ডিসকাউন্ট করে দিচ্ছি, আরো 20% ডিসকাউন্ট করে দিচ্ছি। তাহলে এই যে 20% ডিসকাউন্টটা, এটা হচ্ছে 90 টাকার উপরে 20%, 100 টাকার 20% না। তো অনেকেরই শুনে মনে হবে 10% আর 20% 30% ডিসকাউন্ট হলো, না। 90 টাকার উপরে যখন 20% ডিসকাউন্ট হবে তখন কিন্তু টোটালে 30% ডিসকাউন্ট হবে না। এই ঘটনাটাকেই বলা হচ্ছে সাকসেসিভ চেঞ্জ, মানে পরপর পার্সেন্টেজের পরিবর্তন, সেটা বৃদ্ধি হতে পারে বা হ্রাস হতে পারে। এর ক্ষেত্রে আমরা 3টে সূত্রের মাধ্যমে এই অঙ্কগুলো করা শিখবো, সূত্রও শিখবো, শর্ট ট্রিকও শিখবো। ধরো বলা আছে A% বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে, ওপরে তীর চিহ্ন মানে বৃদ্ধি, আর B% ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে মোটের উপর কত পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে তার সূত্র হলো A + B + AB / 100%। এত পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে, এটা হচ্ছে সূত্র নাম্বার 1। তো দেখলাম A% বৃদ্ধি আর B% বৃদ্ধি হলে A + B + AB / 100% বৃদ্ধি হবে। আমরা উদাহরণ নিচ্ছি, উদাহরণে আমি নিলাম 10% বৃদ্ধি হয়েছে আর 20% বৃদ্ধি হয়েছে। তাহলে সূত্র অনুযায়ী কি হবে? 10 + 20 + 10 × 20 / 100। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 10 + 20 30, যোগ এখানে 0 0 কাটবে, 30 + 2 32%। তাহলে ওভারঅল 32% বৃদ্ধি পেয়েছে। সূত্রের মাধ্যমে আমরা জানলাম 10% আর 20% বৃদ্ধি পাওয়া মানে 30% না, 32% বৃদ্ধি পাওয়া। চলে যাব আমি পরবর্তী পার্টে। যদি বলা হয় যে A% ডিক্রিজ হয়েছে, কমেছে, আর B%ও ডিক্রিজ হয়েছে মানে কমেছে, তাহলে ওভারঅল কত পার্সেন্ট কমেছে? A + B - AB / 100, শুধু লাস্টেরটা মাইনাস হবে, আর কোনো চেঞ্জ নেই, পার্সেন্টেজ ডিক্রিজ বা পার্সেন্টেজ কমবে। চলে গেলাম আমরা পরবর্তী সূত্রে। এবার দেখে নেবো এক্সাম্পল। তাহলে এক্সাম্পল দেখি একটা। ধরো বলা থাকলো, আবার আগেরটাই নিচ্ছি, 10% ডিক্রিজ হলো, 20% ডিক্রিজ হলো, তাহলে ওভারঅল কত পার্সেন্ট ডিক্রিজ হবে? 10 + 20 - 10 × 20 / 100। তাহলে দেখো 0 0 আমরা কাটছি, 10 + 20 মানে 30, 30 - 2 করলে হয় 28% ডিক্রিজ হবে। 28% ডিক্রিজ হয়ে গেল আমাদের রাইট আনসার। এবার তোমাদের অনেকের মনেই প্রশ্ন চলে এসেছে, তাহলে ম্যাম একটা পার্সেন্টেজ বাড়ছে আর একটা পার্সেন্টেজ কমছে, কি হবে? A% বাড়ছে আর B% কমছে, তাহলে কি করব? A - B - AB / 100% চেঞ্জ হবে। তখন সূত্রের দুটোই মাইনাস হবে। এবার তোমরা বলো, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা কমেন্ট সেকশনে জানাও তো, দেখি কে কে মন দিয়ে ক্লাস করছে। এখন একটা প্রশ্ন মাথায় আসার কথা, যদি সিরিয়াস ক্লাস করে থাকো,
মাথায় এসছে কিনা জানাও কমেন্ট সেকশনে, তারপর আমি তোমাদেরকে কোশ্চেনটা করব। তোমাদের কারোর মাথায় কি এই প্রশ্নটা এসেছে যে এই যে পার্সেন্টেজটা হলো এটা বাড়বে না কমবে? যখন দুটোই বাড়ছিল আনসারে বাড়ছিল, দুটোই কমছিল আনসারে কমছিল, একটা বাড়ছে একটা কমছে, সেটা কি করে বুঝবো? যদি এই সূত্রটা অ্যাপ্লাই করার পরে প্লাসে উত্তর আসে তাহলে বাড়বে, যদি মাইনাসে উত্তর আসে তাহলে কমবে। একটা এক্সাম্পল দেখি, ধরো রয়েছে, আবার আগের এক্সাম্পলটাই নিচ্ছি, 10% ইনক্রিজ আর 20% আমাদের ডিক্রিজ। তাহলে সূত্র অনুযায়ী 10 মাইনাস 20 মাইনাস 10 ইন্টু 20/100। তো এখানে আমার দুটো শূন্য কাটলো, 10 বিয়োগ 20 মানে -10, -10 -2 মানে -12%। এই মাইনাসটার অর্থ হচ্ছে 12% কমবে। উত্তর কিন্তু -12% না, উত্তর 12%। কি হবে? কমবে। কমবে, তাই জন্য মাইনাসে আসছে। ঠিক আছে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো। এবার আমরা সূত্র তো দেখলাম, সূত্র ছাড়াও অঙ্ক করতে শিখতে হবে। কেন শিখতে হবে? প্রথম কারণ, সবার সব সময় সূত্র মুখস্থ থাকে না। তোমরা জিকে মুখস্থ করে এতই ক্লান্ত হয়ে পড়ো, তোমাদেরকে সূত্র মুখস্থ করতে বলতে আমার খারাপ লাগে। আর দ্বিতীয় কারণ, এখানে দুটো পার্সেন্টেজের জায়গায় যখনই 3টে 4টে 5টা পার্সেন্টেজ হবে তখন কিন্তু আমরা এইভাবে করলে আরো সময় বেশি লাগবে। তো তার জন্য আরেকটা শর্ট ট্রিক আমরা শিখবো। শর্ট ট্রিকটা কি? ধরো বলা আছে 10%, 10% কে ফ্র্যাকশনে নাও, 10/100 মানে 1/10। ফ্র্যাকশন মুখস্থ না থাকলে চিন্তা নেই, এর লিস্ট আমি দিয়ে দেবো। ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, লিস্ট দিয়ে দেবো। 10% 1/10 হয়ে গেল, 20% আমাদের হয়ে গেল 1/5। আমি পিডিএফ এ অ্যাড করে দেবো এটা লিস্টটা। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে, একটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু, একটাকে বলা হয় ফাইনাল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে এটা হর, মানে আগে ছিল 10, এখন 1 ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ কারণ এই প্রত্যেকটা এক্সাম্পলে ইনক্রিজ ছিল, তাহলে 1 বেড়ে গেলে এটা হলো 11। এখানে আগে ছিল 5, 1 বেড়ে গিয়ে এখানে হয়েছে 6। এবার কাজ হচ্ছে ভার্টিক্যালি মাল্টিপ্লাই বা লম্বালম্বি ভাবে গুণ করা। 5 10 কে 50, 6 11 66। তার মানে 50 থেকে 66 হয়েছে বেড়ে। আমাদের পার্সেন্টেজে দরকার, তাই ইনিশিয়ালকে 100তে নিয়ে যাব। কিভাবে নেব? গুণ 2 করলে, এদিকে গুণ 2 করলে 100 হবে, এদিকেও গুণ 2 করলে 132 হবে। তাহলে 100 থেকে 132 মানে কতটা বাড়লো? 32% বাড়লো। এই হচ্ছে আমাদের উত্তর। একইভাবে আমরা এই অঙ্কটাও করব। দেখো 10% মানে 1/10, 20% মানে 1/5, এটা তো ফিক্স। তাহলে ইনিশিয়াল এখানে 10 ছিল কিন্তু ফাইনাল 11 নয়। কেন নয়? কারণ এটা কমছে। 10 থেকে 1 কমে 9, 5 থেকে 1 কমে 4, তাহলে 50 থেকে 36, 100 নিয়ে যাব, তার মানে 2 দিয়ে গুণ করলাম, 36 দুগুণী 72। তাহলে 100 বিয়োগ 72 করলে আসছে 28% ডিক্রিজ হলো। এখানেও সেম, এখানে একটা বাড়ছে একটা কমছে, মানে একটা 10 থেকে 11 আর একটা 5 থেকে 4, তাহলে 50, এখানে 44, 100 দিয়ে 2 দিয়ে গুণ করব, 100, 44 দুগুণী 88, তাহলে 100 থেকে 88 হলো, মানে কতটা কমলো? 12% কমলো। দেখে নাও, পুরো স্ক্রিনে কিন্তু দারুণ ট্রিক্স দেখিয়ে দিয়েছি। এইটাই তোমাদের সাকসেসিভে ইউজ করতে হবে। প্রত্যেকে একবার নোট ডাউন করে নাও। সবাই আমার ক্লাসে কিন্তু খাতা পেন নিয়ে বসবে। নোট ডাউন করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। নোট ডাউন করতে যদি টাইম লাগে স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা বাড়িতে আরামসে বসে এটা নোট ডাউন অবশ্যই করবে খাতায়। ঠিক আছে, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। তো এবার আমরা এর থেকে কোশ্চেনে যাব। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে? দ্য স্যালারি অফ আ ওয়ার্কার ইজ ফার্স্ট ইনক্রিজড বাই 25%। একজন কর্মীর বেতন প্রথমে 25% বৃদ্ধি করা হলো। দেন ইট ইজ ডিক্রিজড বাই 12%, তারপর এটা 12% কমানো হলো। দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ স্যালারি ইজ, তাহলে তার স্যালারিতে পার্সেন্টেজ চেঞ্জ কি হবে? স্যালারির পরিবর্তন কি হবে? তো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? আমাদের কি বলা আছে? আমাদের বলা আছে প্রথমে 25% ইনক্রিজ হয়েছে, তারপরে 12% ডিক্রিজ হয়েছে। থার্ড সূত্রটা অ্যাপ্লাই করব, 25 মাইনাস 12 মাইনাস 25 গুণ 12 বাই 100।
25 মাইনাস 12 করলে হয় 13, এখানে 4 25 100, 3 4 12 মাইনাস 3, তাহলে 13 মাইনাস 3 10। পার্সেন্টেজ প্লাসে আছে মানে বৃদ্ধি পাবে, তাহলে 10% ইনক্রিজ, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট আনসার জাস্ট সূত্রের মাধ্যমে। এইটা একবার শিখে গেলে, কনসেপ্ট শিখে গেলে অঙ্ক যাই হোক তোমরা উড়িয়ে দেবে, ঠিক আছে? কনসেপ্টে জোর দাও, পাটিগণিত মানে হচ্ছে কনসেপ্ট, তারপরে আসে শর্ট ট্রিক। যদি মনে করো শুধু আমরা শর্ট ট্রিক দেখে চলে যাব, হবে না, কনসেপ্ট বোঝো, শর্ট ট্রিক করো, ঠিক আছে? চলো, এর সাথে বলে রাখি যে আমি তোমাদের ক্লাস করাতেও বলছিলাম যে অফলাইনে আমাদের ব্যাচেস চলে, এসএসসি, ব্যাংক, রেল, ডাব্লিউবিসিএস, সব স্টেট গভর্নমেন্ট এক্সাম সবকিছুর ব্যাচেস রয়েছে, এবং অফলাইন সেন্টার আমাদের দু জায়গায় রয়েছে, বারাসাতে এবং কলকাতার ফুলবাগানে। তো বারাসাতের সেন্টারের নাম্বার এখানে দেওয়া আছে 9088890080, 9088890035, এটা কলকাতার এখানে নাম্বার। যার যেটা কাছাকাছি হচ্ছে অবশ্যই জয়েন করো। আর তোমরা বুঝতেই পারছো ফ্রিতে আমরা বেসিকটা কমপ্লিট করিয়ে দিচ্ছি, কিন্তু তারপরেও যাদের টার্গেট এসএসসি সিজিএল, যাদের টার্গেট এসএসসি সিএইচএসএল বা ব্যাংক বা রেল, তাদের কিন্তু পরবর্তীতে মেন্সের জন্য পড়াশোনার প্রয়োজন হয়, এমনকি প্রিলিমসের জন্য আরো কঠিন কোশ্চেন, আরো প্রচুর কোশ্চেন প্র্যাকটিসের প্রয়োজন হয়। বেসিকটা আমরা ফ্রিতে রেডি করিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা যদি চাও আমাদের এখান থেকে প্র্যাকটিস করতে, কারণ আমাদের এখান থেকে শিখতে পারছো, বুঝতে পারছো আমাদের গাইডেন্সটা, তাহলে অবশ্যই তোমাদের অফলাইনে যোগাযোগ করতে হবে এবং অফলাইনে ক্লাস করতে হবে। তো তার জন্য নাম্বার দেওয়া থাকলো, এই নাম্বারে কল করলে তুমি দু জায়গার জন্যই যোগাযোগ করতে পারবে। এই নাম্বারটা প্রত্যেকে নোট করে নাও, এই নাম্বারে কল করে তোমাদের সিট বুকিংটা করে ফেলো। নিউ ব্যাচেস আমাদের খুব তাড়াতাড়ি আরো তৈরি হচ্ছে এবং শুরু হচ্ছে। তো আমাদের অলরেডি অনেকগুলো ব্যাচেস চলছে এবং নতুন ব্যাচেসও কিন্তু শুরু হচ্ছে, তার জন্য এই নাম্বারে কল করতে হবে। চলো নেক্সট চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। Mohan gets 12% increase in his sale amount in the first year and 15% increase in the second year. What with that his present sale is এত। What was his sale 2 years ago? এবার এখানে সমস্যা হচ্ছে, এখানে যদি তুমি সূত্র প্রয়োগ করো তাহলে তুমি এই আনসারটায় যেতে পারবে না। কেন? কারণ আমরা সূত্রের মাধ্যমে ওভারঅল পার্সেন্টেজটা শুধু বার করতে পারছি, এই আনসারটায় যেতে গেলে আরো খাটনি বেশি হবে। এখানে আমরা ইউজ করব শর্ট ট্রিকটা। আশা করি বুঝতে পারলে কোন টাইপের কোশ্চেনে শর্ট ট্রিক আর কোন টাইপের কোশ্চেনে সূত্র। এখানে কি বলেছে? 12% ইনক্রিজ হচ্ছে, 12% ফ্র্যাকশনে নেওয়া মানে 12/100 কাটাকুটি করলে 3/25 ইনক্রিজ হচ্ছে, তার মানে আগে যেটা 25 ছিল এখন সেটা 28 হয়ে গেছে। পরেরটায় বলেছে দ্বিতীয় বছর 15% ইনক্রিজ হয়েছে, 15%-এর ফ্র্যাকশন হচ্ছে 15/100, মানে এখানে আসছে আমাদের, আচ্ছা 15/100 মানে হচ্ছে 3 5 15, 5 20 100, 20 থেকে 3/20 এখানেও ইনক্রিজ হয়েছে, তার মানে 20 থেকে 23 এটা আমাদের আসলো। এবার বলছে যে যদি প্রেজেন্ট সেল 1,28,800 হয় তাহলে 2 বছর আগের সেল কোনটা ছিল? এটা হচ্ছে 2 বছর আগে ইনিশিয়াল, এটা হচ্ছে প্রেজেন্ট মানে ফাইনাল। আমরা কি জানি? ভার্টিক্যালি মাল্টিপ্লাই করতে হয়। এটা তো দেখতে পাচ্ছি 500, এই গুণটা আমরা করব, শর্টকাটে করতে পারো। যারা জানো না শর্টকাটে গুণ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ক্যালকুলেশন ট্রিকের ভিডিও চাই ম্যাম, তাহলে ট্রিকের জন্য আলাদা ভিডিও আমি এনে দেবো। আচ্ছা এখানে আসছে 3 8 24, 4 হাতে 2, 3 2 6, 8 2 16, 16 আর 6 হয় 22, 23 24 4 হাতে 2, 2 2 4 5 6, 644। তাহলে কতটা বাড়লো? 144 বাড়লো। এবার আমাদের দ্বিতীয় বছরে বলেছে 644, কিন্তু দ্বিতীয় বছরের শেষে বলা আছে কত সেল হবে? 1,28,800। তাহলে 1 মানে কত? 200। আর চেয়েছে আমাদের কি? প্রথমের সেল মানে 500, 500 মানে কত? এখানে 10 আর তারপরে লিখে দেবো 4টে 0। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। আমি একটু সরে দাঁড়ালাম। আর সব ধরনের স্টুডেন্ট আছো তাই জন্য কিন্তু আমি ভেঙেও করাচ্ছি, অনেকটা ভেঙে করাচ্ছি। যেহেতু কনসেপ্ট বলা হয়ে গেছে আমি এক এক করে সলিউশন করে যাব। কারোর যদি মনে হয় যে আরেকটু আস্তে শুনবো ম্যাম, তাহলে রিপিট মোডে দিয়ে আবার সলিউশনটা শুনবে। আমি কোনো ওয়ার্ড বাদ দিচ্ছি না, যদি বারবার শোনো অবশ্যই বুঝতে পারবে। ওকে, যারা একবারে বুঝতে পারছো না তারা দ্বিতীয়বার করে শুনবে। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে। রমেশের পকেট মানি ওয়াজ রিডিউসড বাই 25%
Then the reduced pocket money was increased by 25%. Find the net increase or decrease percentage in his original pocket money. আচ্ছা, এই অঙ্কটা করার আগে তোমাদের আর একটা সূত্র আমি বলবো। যদি কখনো দেখো a পার্সেন্টেজ ইনক্রিজ আর a পার্সেন্টেজ ডিক্রিজ হয়েছে, মানে একই পার্সেন্টেজ একবার বাড়ছে একবার কমছে, তাহলে ওভারঅল পার্সেন্টেজ হয় a স্কয়ার বাই 100 পার্সেন্টেজ, আর এটা সব সময় ডিক্রিজ হয়, কমবে হয়। তাহলে দেখো 25% কি হয়েছে, কমেছে, আবার 25%ই বেড়েছে, তাহলে হবে 25 স্কয়ার বাই 100। 25 স্কয়ার মানে 625 বাই 100 মানে দুটোর আগে দশমিক, 6.25% ডিক্রিজ হয়ে যাবে। উত্তর অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। তাহলে এই জিনিসটাও তোমরা নোট ডাউন করবে, a% ইনক্রিজ আর a% ডিক্রিজ হলে a স্কয়ার বাই 100% ডিক্রিজ হবে। চলো চলে যাব পরবর্তী প্রশ্নে। আচ্ছা, আস্তে আস্তে আমরা কিন্তু বিভিন্ন টাইপ দেখতে পাচ্ছি। দেখো, ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য পপুলেশন অফ আ টাউন ডিক্রিজড বাই 5% ডিউ টু দ্য করোনা ভাইরাস ফার্স্ট ওয়েভ। প্রথম বছরে 5% কমেছে, ঠিক আছে, পপুলেশন 5% কমেছে। In the next year it decreased again by 5% due to the second wave। বলছে দ্বিতীয় ওয়েভের জন্য আবার 5% কি হলো, পপুলেশন কমে গেল। And in the third year it increased by 5%, তৃতীয় বছর 5% বাড়লো। At the end of the third year the population was এত, 3 বছরের শেষে এটা পপুলেশন। হোয়াট ওয়াজ দ্য পপুলেশন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট ইয়ার, তাহলে প্রথমে শুরুর সময় পপুলেশন কত ছিল। আচ্ছা, তোমরা অনেকেই বলো বাংলা ইংলিশ দুটোতে ক্লাস দিতে, এবার কিন্তু আমি বাইলিঙ্গুয়াল এনেছি, বাংলাতেও দেখতে পাচ্ছ, ইংলিশেও কোশ্চেন দেখতে পাচ্ছ। নিজেদের যে ভাষাটা সুবিধা মনে হচ্ছে সেই ভাষায় তোমরা কোশ্চেন দেখে নিতে পারো। আচ্ছা, 5% এর ফ্র্যাকশন হয় 1/20। বুঝতে পেরেছো, এটা সূত্র দিয়ে সমস্যা হবে। তাহলে 20 থেকে প্রথমে হয়েছে 19, তারপরে আবার 20 থেকে 19 হয়েছে কারণ কমেছে, তারপরের বার বেড়েছে, তাহলে 20 থেকে 21 হয়েছে। এখানে তো আমরা সোজাসুজি করতে পারছি 8000। এখানে 19 গুণ 19 মানে 19 স্কয়ার 361 হয়, 361 গুণ 21 রয়েছে। আচ্ছা, জেনারেল গুণই করলাম, 361 আর এখানে আছে 2 1 কে 2, 6 দুগুণি 12, 2 হাতে 1, 3 দুগুণি 6 আর 1 7, 1 8 5 7, 7581। আচ্ছা, এই 7581 ভ্যালু বলা আছে কত, 9,47,625। এবার আমরা কম্পেয়ার করব, 7581 মানে হচ্ছে 9,47,625। তাহলে 1 মানে কত, এটা ভাগ করলে পাবে 125। তাহলে 8000 মানে কত, কাটাকুটি করবে 125 চলে আসবে, 125 গুণ 8000। এই হয়ে গেল আমাদের উত্তর অপশন নাম্বার বি, 10 লাখ হয়ে গেল আমাদের আনসার। দেখে নাও সলিউশন। আর এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই আমি দিচ্ছি যাতে বুঝতে পারো এক্সামেও কিন্তু এই ক্যালকুলেশন গুলো আসছে। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে দেখো কি আছে। বিভিন্ন ভ্যারাইটি দেখাবো বলেছিলাম এবং বেসিক টু অ্যাডভান্স মানে বেসিক টু মডারেট যতটা সম্ভব আলাদা আলাদা ভ্যারাইটি, একটু যেগুলো টাফ মনে হয় সেগুলোও দেখাবো। তাই জন্যই এরকম প্রশ্ন। দেখো, 2 successive increase of 15% each is by what percentage more than the 2 successive decrease of 12% each rounded off to 2 decimal places। বলছে যে দুটো পরপর ক্রমাগত দুটো 15% বৃদ্ধি আছে। ক্রমাগত দুটো 15% বৃদ্ধি মানে কি আমরা কি জানি, 15 যোগ 15 যোগ 15 গুণ 15 বাই 100, a প্লাস b প্লাস ab বাই 100, 15 যোগ 15 30, আর এখানে হবে 225, 2.25 100 আছে মানে দুটোর আগে দশমিক বসবে, তাহলে 32.25%। আরেকটা বলেছে প্রতিটি 12% হ্রাস, তাহলে 12% যদি দুটোই হ্রাস পায় তাহলে 12 যোগ 12 মাইনাস 12 গুণ 12 বাই 100, তাহলে 12 যোগ 12 মানে 24, 24 মাইনাস এটা 144 বাই 100 মানে 1.44, তাহলে 24 মাইনাস 1.44 করলে হয় 22.56%। বলছে যে এই পার্সেন্টেজের থেকে কতটা বেশি রাউন্ডেড অফ বা কত পার্সেন্টেজ বেশি রাউন্ডেড অফ টু 2 ডেসিমাল প্লেসেস। তো আমরা ডাইরেক্টলি বিয়োগ করি, 32.25
মাইনাস 22.56 করলে হয় 9, 6, 9, 9.69 বেশি। কার উপরে বেশি? 9.69, কার থেকে বলেছে? এটার থেকে বলেছে, মানে 22.56 এর থেকে। পার্সেন্টেজে চেয়েছে, তার মানে ইনটু 100, এটা পয়েন্ট উঠে যাবে। ক্যালকুলেশন করতে বলেছে আমাদেরকে অ্যাপ্রক্সিমেট টু 2 ডেসিমাল প্লেসেস। প্রথম ভাগটা করলেই দেখতে পারবে 4 দিয়ে প্রথম ভাগ যাবে, আর অপশনে 4 দিয়ে একমাত্র এটাই আছে, তাহলে 42.95% হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকের সলিউশন দেখে নাও, প্রত্যেকের সলিউশন দেখে নাও। 969/2256 ইন্টু 100 করলে আমরা আনসার পেয়ে যাব। চলো চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখে নেওয়া যাক। The price of an item is increased twice successively. The final price is ₹2295 and the initial price was ₹1000. The percentage increment the second time was twice the percentage increment the first time. By what percentage was the price increased the second time? দারুণ একটা প্রশ্ন, দারুণ একটা প্রশ্ন। দেখো কি বলছে, বলছে যে কোনো একটা আইটেমের, কোনো একটা জিনিসের দাম কি বলেছে, পরপর দুবার বৃদ্ধি পেয়েছে। শেষ যে দামটা সেটা 2295 টাকা, অ্যান্ড ইনিশিয়াল প্রাইস, প্রাথমিক যে দামটা সেটা হচ্ছে 1000 টাকা। পার্সেন্টেজ ইনক্রিমেন্ট দ্য সেকেন্ড টাইম ওয়াজ টুয়াইস দ্য পার্সেন্টেজ ইনক্রিমেন্ট অফ দ্য ফার্স্ট টাইম। মানে প্রথমে যদি X% ইনক্রিমেন্ট হয়, বৃদ্ধি পায়, পরের বারের দ্বিগুণ পেয়েছে, মানে 2x% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। বাই হোয়াট পার্সেন্টেজ ওয়াজ দ্য প্রাইস ইনক্রিজ সেকেন্ড টাইম, বলছে তাহলে কত পার্সেন্টেজ সেকেন্ড টাইমে ইনক্রিজ হয়েছে। আচ্ছা, তাহলে প্রথমে যদি X% হয়, তার মানে X যদি থাকে, প্রথমে যদি 100 থাকে, প্রথমেরটা হবে X প্লাস 100 বা 100 প্লাস X, আর তারপরেরটা যদি 100 থাকে ইনিশিয়াল, এটা হবে 100 প্লাস 2x, এটা হবে। আচ্ছা, এখানে আমাদের বলেছে কি, এই দুটোকে যদি আমি গুণ করি, 1 2 3 4, 4টে হচ্ছে, আর এখানে আমার গুণ হবে 100 প্লাস x ইন্টু 100 প্লাস 2x, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে প্রথমে ইনিশিয়ালি 1000 আছে, 1000 যদি করতে হয়, একে 10 দিয়ে ভাগ করব দুটোকেই, তাহলে এটা 1000 হবে, আর একেও 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 100 প্লাস x 100 প্লাস 2x বাই 10, দুদিকেই 10 দিয়ে ভাগ করলাম। কেন করলাম? ইনিশিয়ালটা অন্তত সেম করার জন্য। ফাইনালি বলেছে 2295, তাহলে এইটার ভ্যালু সমান হচ্ছে 2295, এর সাথে সমান। আচ্ছা, আমি 100 কমন নিয়ে নিচ্ছি। 100 যদি কমন নিয়ে নিই, এটা দেখতে এরকম হয় তো, 1 প্লাস x বাই 100, আর এখানে 1 প্লাস এখানে আসছে 2 বাই 100, মানে আমরা বলতে পারি 1 বাই 50 বাই 10, আচ্ছা বাই 10 ইকুয়ালস টু 2295। এখানে আমাদের 0 0 কেটে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আলটিমেটলি আসলো কি, আমাদের আলটিমেটলি আসলো হচ্ছে 10 ইন্টু 1 প্লাস x বাই 100 ইন্টু 1 প্লাস x বাই, আচ্ছা এখানে এক্সট্রা লিখিনি, x বাই 50 ইকুয়ালস টু 2295। এখান থেকে আমরা যদি এই দুটো গুণ করে দিই, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, বা তোমরা x বাই 100 কে যদি y ধরে নাও, তাহলেও আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো। সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে আমরা x এর ভ্যালু অবধি যেতে পারবো। তো এই অবধি আমি তোমাদেরকে রাখলাম, তোমরা একটু চেষ্টা করো কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করার। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করতে হবে, রাখলাম এই জন্য যাতে তোমরা ক্যালকুলেশন প্র্যাকটিস করো, ইকুয়েশন সলভ করতে শেখো।
যদি এটা না হয় পরের দিন ক্লাস অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে ম্যাম এই কোশ্চেনটা হয়নি, আপনি পরের ক্লাসে জানাবেন। পরের ক্লাসে এর যে সলিউশনটা সেটা আমি করে দেব। আর যদি দুটো ক্লাসও আমি না করে দিই তাহলে টেলিগ্রামের সবাই এই ছবিটা নিয়ে আমাকে ওখানে পাঠাবে টেলিগ্রামে, ওখানে তোমাদেরকে আমি পুরো সলিউশনটা উইথ ইমেজ পাঠিয়ে দেবো। ওকে, তো এইটা আমি তোমাদের হিন্টস অবধি দিয়ে রাখলাম, ইকুয়েশন তৈরি করে দিলাম, ইকুয়েশনটা সলভ করতে হবে। আর যাদের মনে হচ্ছে এরকম পরীক্ষায় প্রশ্ন আসবে না, অলরেডি প্রশ্ন এসে গেছে, সার্চ করে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে? দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 500 if it is first discounted by 10%, মানে প্রথম ডিসকাউন্টটা 10%, then by x percentage final selling price becomes 90, তাহলে ভ্যালু অফ দ্য সেকেন্ড ডিসকাউন্ট ইজ। যদিও এটা প্রফিট এন্ড লসের কোশ্চেনের মতোই, কিন্তু এটা কিন্তু সাকসেসিভ দিয়েই শিখতে হবে। কিরকম? মার্ক প্রাইস মানে হচ্ছে যে দামটা আমরা দেখতে পাই, মানে তুমি দোকানে গেছো যে দামটা লেখা দেখছো তাকে বলা হয় মার্ক প্রাইস, আর যে দামে আলটিমেটলি বিক্রি হচ্ছে তাকে বলা হয় সেলিং প্রাইস। তো প্রথমে ডিসকাউন্ট দিয়েছে 10%, 10% মানে 1/10 ডিসকাউন্ট দেওয়া, মানে যেটার দাম 10 টাকা ছিল 1 টাকা কম, মানে 9 টাকায় বিক্রি হয়েছে। আর তারপরে ডিসকাউন্ট দিয়েছে x%, এটা আমরা এখনো জানি না। তো এর জায়গায় কোনো একটা সংখ্যা হবে, এখানেও কোনো একটা সংখ্যা হবে। আলটিমেটলি বলা আছে জিনিসটার মার্ক প্রাইস ছিল 500 টাকা, আর বলা আছে জিনিসটা বিক্রি হয়েছে, ফাইনালি বিক্রি হয়েছে কত টাকায়? 90 টাকায়। সেলিং প্রাইস হচ্ছে 90। এবার আমরা সাকসেসিভের ব্যাক ক্যালকুলেশন করা শিখবো। এরকম অঙ্ক থাকলে সাকসেসিভের ব্যাক ক্যালকুলেশন করতে হয়। যেমন 10 এর সাথে কত গুণ করলে 500 হতো? ভাগ করে দেখে নাও, 50। 90 ভাগ 9 করলে হয় 10। তার মানে 50 টাকা যেটা দাম ছিল সেটা 10 টাকায় বিক্রি হয়েছে, মানে কত টাকার ডিসকাউন্ট পাওয়া গেছে? 40 টাকা। কার উপরে পাওয়া গেছে? 50 টাকার উপরে। তাহলে 100তে কত? 50 দুগুণে 100, 40 দুগুণে 80% হয়ে গেল উত্তর। তাহলে x এর ভ্যালু কত? 80। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। একে বলা হয় সাকসেসিভের ব্যাক ক্যালকুলেশন। যেমনটা বলেছিলাম, এক একটা অঙ্ক মানে এক একটা নতুন কিছু শিখতে পারবে। এই অঙ্কটাতেও আমরা শিখলাম সাকসেসিভের ব্যাক ক্যালকুলেশন করা। ওকে, চলো, আশা করি সবার ক্লিয়ার। তো দুটো টাইপ করে নিয়েছি। টাইপ 3 রয়েছে ভোটের ধারণা, অনেক কিছু নতুন কিছু শেখালাম আজকের ফার্স্টের ক্লাসে। আজকে তাই আর জোর দেব না, প্রথম ক্লাস করছো পার্সেন্টেজের। তো টাইপ নাম্বার 3 থেকে আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের জন্য আরো একটা অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আজকে আমাদের টপিক হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। আজকে চলছে ক্লাস নাম্বার 2। ক্লাস নাম্বার 1টা আশা করি প্রত্যেকে দেখে নিয়েছো। যারা এখনো দেখে নাওনি তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টটা ফলো করো ফাউন্ডেশন ব্যাচের। তো ফাউন্ডেশন ব্যাচের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে পার্সেন্টেজ ক্লাস 1। আর আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 2। ক্লাস 1 এ তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। তবে একটা জিনিসের আমি অভাব দেখলাম, সেটা হচ্ছে যেটা হোমওয়ার্ক কোশ্চেন দিয়েছিলাম সেটার আনসার অনেকেই করতে পারোনি। আর হোমওয়ার্ক কোশ্চেন ছিল এটা। তো এই প্রশ্নটার উত্তর আজকে ক্লাসের শেষে অবশ্যই আমি দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো যে কিভাবে এই টাইপের অঙ্কগুলো সলভ করতে হয়। আর তোমরা জানো যে পার্সেন্টেজ চ্যাপ্টারের যে কটা টাইপ আমি দেখিয়েছিলাম তার মধ্যে প্রথম দুটো টাইপ অলরেডি আমি কভার করে ফেলেছি। আজকে হবে আমাদের টাইপ নাম্বার 3, যেটা ছিল ইলেকশন রিলেটেড কোশ্চেন বা ভোট রিলেটেড কোশ্চেন। তো এটা আজকে আমরা ক্লাস করব, আর তার সাথে বাকি টাইপগুলোও দেখবো। আর আজকে যারা প্রথম আমার ক্লাস দেখতে এসেছো তাদেরকে বলবো, এরকমই অঙ্কের ক্লাস পাওয়ার জন্য, বেসিক টু অ্যাডভান্স লেভেলের ফ্রিতে প্রিপারেশন করার জন্য এক্ষুনি প্রতিষ্ঠা এডুকেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এইভাবে কিন্তু টাইপ ওয়াইজ ক্লাস তোমরা আগে কখনো করোনি। তো চলো দেরি না করে এবার ক্লাসটা শুরু করা যাক। আর লাস্ট একটা কথাই বলবো, যারা আমার এই ইউটিউব পরিবারের সদস্য রয়েছো, সব সময় আমাকে সাপোর্ট করছো, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, তাদের কিন্তু আরো লাইক কমেন্ট শেয়ার করতে হবে। প্রত্যেকে যারা আজকের ক্লাসটা করবে, ক্লাসটা ভালো লেগে থাকলে, কিছু শিখতে পারলে অবশ্যই একটা কমেন্ট প্রত্যেকে করে যাবে, এইটুকুই দাবি। তো চলো দেরি না করে আজকে ইলেকশন কনসেপ্ট বা ভোটের ধারণার উপর ফার্স্ট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। দেখো, বাইলিঙ্গুয়াল কোশ্চেন করেছি, যার যে ল্যাঙ্গুয়েজে সুবিধা হচ্ছে অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজে কোশ্চেনটা পড়ে নেবে। কি বলছি? ইন অ্যান ইলেকশন, একটা ভোটে 75% অফ এলিজিবল ভোটার্স পার্টিসিপেটেড। একটা ভোটে 75% যোগ্য ভোটাররা পার্টিসিপেট করেছে। অফ দিস 4% ওয়ার ইনভ্যালিড ভোটস। বলছে যারা ভোট দিয়েছে তার মধ্যে 4% ইনভ্যালিড হয়ে গেছে, মানে সেই ভোটগুলোর গণনা করা হবে না।
if a winning candidate got 13,500 votes which was 55% of valid votes, বলছে যে জিতেছে সে 13,500টা ভোট পেয়েছে যেটা কিনা ভ্যালিড ভোটের 55%, what was the total number of eligible voters, তাহলে টোটাল ভোটারের সংখ্যা কত, টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, মানে নিশ্চয়ই ওটা দশমিকে আসবে তাই জন্য দেওয়া আছে টু দ্য নিয়ারেস্ট ইন্টিজারে আনসার করতে হবে। আচ্ছা প্রথমেই বলে রাখি আমি যে অঙ্কগুলো আনছি প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নিয়েছি, এসএসসি ব্যাংক রেল এগুলোর প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। তো এরকম কেউ ভেবো না যে এগুলো পরীক্ষায় আসে না, প্রত্যেকটা পরীক্ষায় এসছে তাই জন্যই কিন্তু এই টাইপগুলোকে আমি তোমাদের করাচ্ছি। তো চলো ডাইরেক্টলি এগুলো কিভাবে সলভ করতে হয় সেটাই চলে আসি। প্রথম কাজ হচ্ছে আমরা ধরে নিলাম যে টোটাল ভোটার ছিল 100 জন, 100 জন ছিল টোটাল ভোটার। বলেছে 75% অফ এলিজিবল ভোটার্স পার্টিসিপেটেড, মানে ভোট দিতে গেছে হচ্ছে 75%, 100 75% মানে 75 জন ভোট দিতে গেছে। এবার বলছে তার মধ্যে 4% কি ছিল, ইনভ্যালিড ভোট ছিল। তাহলে ইনভ্যালিড ভোট মানে হচ্ছে 75-এর 4%, 100-র কিন্তু না। এই ব্যাপারটা বোঝো, তুমি ভোট দিতে গেছো তাহলে তোমার ভোটটাই তো ভ্যালিড বা ইনভ্যালিড হতে পারে, যে ভোট দিতে যায়নি তার ভোটটা তো ভ্যালিড বা ইনভ্যালিড হওয়ার প্রশ্নই উঠছে না। তাহলে 75 জন ভোট দিতে গেছে মানে 75-এর 4% ভোট কি হয়েছে আমাদের ইনভ্যালিড হয়েছে। 4% মানে হলো 1/25, কাটাকুটি করলে হয় 3, তার মানে 3টে ভোট ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে ভ্যালিড ভোট কতগুলো রয়েছে, 75-এর থেকে 3টে বাদ দিয়ে দিলে ভ্যালিড ভোট রয়েছে 72টা ভ্যালিড ভোট। এবার বলেছে যে জিতেছে সে ভ্যালিড ভোটের 55% পেয়ে জিতেছে, তাহলে 72-এর 55% পেয়েছে, তাহলে 72 গুণ 55/100 কত পেয়েছে আমরা দেখে নিই। 5 দিয়ে ভাগ করলে 11, 5 দিয়ে ভাগ করলে 20, 11 দিয়ে গুণ করার একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, কি করতে হবে শেষের ডিজিটটা লিখতে হবে মানে 2, 7 আর 2 যোগ করে লেখো মানে 9, আর 7কে লিখে ফেলো 7, 100/20, তাহলে 792/20 ভাগ করে দিচ্ছি, 3 20 হয়ে যাচ্ছে 60, 9 20 180, দশমিক দিয়ে 6, 39.6টা ভোট, তাহলে যে জিতেছে সে পেয়েছে। কিন্তু প্রশ্নে বলা আছে যে জিতেছে সে কত ভোট পেয়েছে, 13,500 ভোট পেয়েছে, আর চেয়েছে আমাদেরকে এলিজিবল ভোটার্স টোটাল কতজন ছিল। তাহলে আমাদের এই যে হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ এলিজিবল ভোটার্স এটা আমরা কত ধরে নিয়েছিলাম 100। তো আমাদের এবার তুলনা করার পালা। কিরকম তুলনা, 39.6 এর আসলে মান হচ্ছে বলা আছে 13,500, তাহলে 1 মানে কত আর 100 মানে কত, 1 মানে কত বললে আমরা কি করি ভাগ করি, 13,500 বাই 39.6, আর 100 মানে কত আমি এখানে ডাইরেক্টলি 100 করে দিলাম গুণ 100, দশমিকটা উঠিয়ে দিলে একটা কি আসবে, 0 আসবে। এবার আমাদের কাটাকুটি করার পালা। কাটাকুটিটা আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা প্রথমেই আমি গেলাম হচ্ছে 3 দিয়ে কাটাকুটি করতে, 3 1 3, 3 3 9, 3 2 6, এখানেও 3 দিয়ে যাচ্ছে, কি করে বুঝবো, 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে এগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, দেখো 3 আর 1 4, 5 যোগ 4 9, 9 3 দিয়ে ভাগ যায় মানে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 3 5 15, 4,500 হলো। আবার দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 4 12, 3 4 12, 3 দিয়ে ভাগ করলাম, 3 15 45 মানে 1500 হলো। আচ্ছা 4 দিয়ে ভাগ করছি, 4 দিয়ে 4 11 44, এখানে 4 দিয়ে ভাগ করছি, 3 4 12, 4 7 28, 4 5 20, তাহলে আলটিমেটলি আমার থাকলো কি 375 থাকলো, তারপরে থাকলো 3টে 0/11। তো জাস্ট আমাদের এই ভাগটা করতে হবে। এই ভাগটা করতে গিয়ে দেখতে পাচ্ছি 3 11 33, 4 11 44, 10 আসলো যাবে না মানে 100, 9 11 99, আবার 10 আসলো, তাহলে এরকম করে 0 পয়েন্ট সামথিং হবে। পয়েন্টের পরে যখনই আমি দেখতে পারবো 5-এর থেকে বড় হচ্ছে তাহলে একটা শূন্যের বদলে 1 চলে আসে, তাহলে অ্যাপ্রক্সিমেট হবে 34091, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। আমি দশমিকটা না দিয়ে ডাইরেক্টলি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা লিখে দিলাম। দেখে নাও প্রত্যেকের সমাধান, আমি একটু সরে দাঁড়াচ্ছি, প্রত্যেকের সমাধান দেখে নাও। এই ইলেকশনের কোশ্চেন কিন্তু আসবেই আসবে পরীক্ষায়, যে কোনো পরীক্ষা দিতে যাও ইলেকশনের প্রচুর প্রশ্ন আসে সেখানে, তাই জন্য ইলেকশনের কোশ্চেন গুলো সবাই ভালো করে একবার দেখে নেবে। ওকে, অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও, খাতা পেন নিয়ে বসবে এবং প্রত্যেকটা অঙ্ক নিজেরা করে দেখবে।
চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যে পরীক্ষার জন্যই প্রিপারেশন নিচ্ছ, সেটা এসএসসি হোক, ব্যাংক হোক, রেল হোক, তোমরা জানো যে প্রিলিমস এর জন্য আমরা তোমাদের পুরোপুরি ফ্রিতে ক্লাসেস করিয়ে দিচ্ছি। ফাউন্ডেশন যেটা বলতে পারো ম্যাথসের, সেটা আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এছাড়াও প্র্যাকটিস প্রচুর করতে হবে, মক টেস্ট প্রচুর দিতে হবে, মেন্সের প্রিপারেশন করতে হবে। তো সেই সবকিছু অবভিয়াসলি ইউটিউবে করানো পসিবল না, কারণ আমাদের অফলাইন ব্যাচেস রয়েছে। অফলাইনে আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে, প্রিপারেশন তারা নিচ্ছে। তো তোমরাও যদি মনে করো যে না, বেসিকটা তো ম্যাম আমাদের এখান থেকে রেডি হচ্ছে, কিন্তু আপনার কাছে আমরা পড়বো এবং এই প্রিপারেশন গুলো পুরোপুরি কমপ্লিট করব, তাহলে অবশ্যই আমাদের অফলাইন সেন্টারে যোগাযোগ করতে হবে। আমাদের অফলাইন সেন্টার রয়েছে বারাসাতে এবং কলকাতার ফুলবাগানে। যার বাড়ি যেখানে নিয়ারেস্ট পড়ছে সে সেখানেই যোগাযোগ করবে। বারাসাতে যোগাযোগ করার জন্য তোমরা কল করো 9088890080 নাম্বারে। কলকাতার জন্য তোমরা কল করো 9088890035 নাম্বারে। যে কোনো গাইডেন্সের জন্য তোমরা বারাসাতের এখানে নাম্বারে কল করতে পারো। যদি এই নাম্বারটা বাই চান্স নাও পাও, তাহলেও এই নাম্বারে কল করবে, তোমরা সব রকমের গাইডেন্স পেয়ে যাবে। 9088890080 এটা হচ্ছে আমাদের নাম্বার। অবশ্যই ফোন করো। এবং অফলাইনে তোমরা যতটা আরো কিন্তু অনেক কিছু শিখতে পারবে, তাই অফলাইনে অবশ্যই চেষ্টা করো, যদি তোমাদের বাড়ি কাছাকাছি হয়ে থাকে তাহলে অফলাইনে ক্লাসেস নেওয়ার। আর যারা দূরে আছো তারাও যদি অফলাইনে করতে চাও, এখানে হোস্টেলের ব্যবস্থা আছে, পিজির ব্যবস্থা আছে, তো সেইভাবেও কিন্তু তোমরা প্রিপারেশন করতে পারো। তো চলো দেরি না করে এবার চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন তোমাদের স্ক্রিনে কি আছে দেখে নেওয়া যাক। বলছে ইন অ্যান ইলেকশন বিটুইন পি আর অ্যান্ড এস, একটা ইলেকশন হয়েছে তিনজনের মধ্যে, পি আর অ্যান্ড এস, কমা 1/10 of the total votes polled are invalid। বলছে টোটাল ভোট যতগুলো পোল হয়েছে মানে দেওয়া হয়েছে, তার মধ্যে 1/10 ইনভ্যালিড হয়ে গেছে। votes polled in favor of R and S are half of the total votes polled। বলছে যতগুলো ভোট পোল্ড হয়েছিল তার অর্ধেক অংশ পেয়েছে, অর্ধেকটা ভোট পেয়েছে আর এবং এস দুজনে মিলে। and they get equal votes, এবং আর এবং এস প্রত্যেকে সমান সমান সংখ্যক ভোট পেয়েছে। due to a fault in the machine, half of the votes of S and half of the invalid votes are counted additionally in favor of R। বলছে কি একটা ভোটের মেশিনে ভুল ছিল, গন্ডগোল ছিল, যার জন্য এস যা ভোট পেয়েছে তার অর্ধেক ভোট, আর যে ভোটগুলো ইনভ্যালিড হয়ে গেছিল তার অর্ধেক ভোট, দুটোই আর এর কাছে গিয়ে জমা হয়েছে। অ্যাডিশনালি মানে কি, এখানে দেখো একটা পয়েন্ট আছে, অ্যাডিশনালি মানে কি, যারা আর কে দিয়েছে সেই ভোটগুলো তো আর পেয়েছেই, তার সাথে আবার এস এর অর্ধেক ভোট আর ইনভ্যালিডের অর্ধেক ভোটও আর এর কাছে গেছে। এবার বলছে হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ অফ ভোটস সিকিউরড বাই আর ডিউ টু দ্য ফল্ট। তাহলে এই ফল্টের জন্য আর কত ওভারঅল কত পার্সেন্টেজ ভোটস পেয়েছে, আর এর পার্সেন্টেজ অফ ভোটস চেয়েছে। আশা করি কোশ্চেনটা সবার ক্লিয়ার। সবাইকে একটু ট্রাই করবে, আমি 2 মিনিটের একটা গ্যাপ দিচ্ছি, তোমরা চেষ্টা করো একটু ট্রাই করো। 2 মিনিটের গ্যাপে প্রত্যেকে চেষ্টা করো, আমি একটু সরে দাঁড়াচ্ছি, দেখো তো পারো কিনা এই টাইপের কোশ্চেন সলভ করতে। যে পারবে কমেন্ট করবে, যে পারবে, যার মনে হচ্ছে পারবে কমেন্ট করবে। আর এইভাবেই তোমাদেরকে যেমন ভাবে ক্লাস চলছে সেইভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হবে, কোনো চিন্তার কারণ নেই। এক এক করে সব চ্যাপ্টার আমি করিয়ে দেবো। আমরা অ্যারিথমেটিকের পার্সেন্টেজ থেকে যেমন স্টার্ট করলাম, এছাড়া অ্যারিথমেটিক এখন পরপর ক্লাসেস চলবে, ইনফ্যাক্ট অ্যাডভান্স ম্যাথেরও ক্লাস চলবে। ওকে চলো জলদি জলদি আনসার করো, জলদি। কারোর যদি এখনো প্রতিষ্ঠা এডুকেশন সাবস্ক্রিপশন না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ফ্রিতে ক্লাস কিন্তু তোমাদের অন্য কোথাও করাবে না। আমি অনেকটা খেটে তোমাদের জন্য এই পিপিটি গুলো তৈরি করছি, পিডিএফ গুলো তৈরি করছি, এরকম টাইপ ওয়াইজ তুমি কোথাও পাবে না, ঠিক আছে? তো তার জন্য প্রতিষ্ঠা এডুকেশনকে একটা সাবস্ক্রাইব প্রত্যেকের করতে হবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করতে হবে। চলো আমরা স্টার্ট করি।
আমি ধরে নিলাম টোটাল পোল্ড ভোট ছিল 100টা, সবসময় আমরা 100 ধরে চলছি, পোল্ড ভোট ছিল 100টা। এবার বলেছে 1/10 কি হয়েছে ইনভ্যালিড, তাহলে 100-র 1/10 মানে কত, 10টা ভোট। 100 এর যদি আমি 1/10 করি তার মানে 10টা ভোট ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে ভ্যালিড ভোট কতগুলো রয়েছে? আচ্ছা আমি এখানে লিখে করাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, পরীক্ষায় কিন্তু এত কিছু লিখতে হবে না, জাস্ট ক্যালকুলেশন করবে। তার মানে 90টা ভোট ছিল ভ্যালিড। বলছে votes polled in favor of R and S are half of the total votes polled. টোটাল যতগুলো পোল্ড হয়েছে তার হাফ পেয়েছে আর আর এস একসাথে মিলে। পোল হয়েছে কতগুলো, 90টা না কিন্তু 100টা, 100-র হাফ মানে 50 পেয়েছে আর আর এস দুজনে মিলে। আবার বলেছে দে গেট ইকুয়াল ভোটস, তার মানে 50-এর অর্ধেক করে দিলে আর আর এস দুজনে মিলেই 25-25 করে ভোট পেয়েছে। ডিউ টু আ ফল্ট ইন দ্য মেশিন, মেশিনের ফল্টের জন্য কি হয়েছে, হাফ অফ দ্য ভোটস অফ এস, এস এর অর্ধেক ভোট কত বলো তো, 25টা এস পেয়েছে, তার অর্ধেক মানে 12.5টা ভোট। আর হাফ অফ দ্য ভোটস ইনভ্যালিড ভোট, ইনভ্যালিড ভোট ছিল কতগুলো, 10, তার হাফ মানে 5টা ভোট। এটা কার কাছে গেছে, আর এর কাছে, অ্যাডিশনালি মানে আর যেটা 25টা ভোট ওটা তো পেয়েছেই, তার সাথে এই ভোটগুলো গেছে, তাহলে টোটাল আর এর কাছে কতগুলো ভোট গেছে, 42.5 ভোট গেছে। বলেছে আর তাহলে কত পার্সেন্ট ভোট পেয়েছে, আমি তো টোটাল 100ই ধরেছিলাম, তাহলে 42.5 পেয়েছে মানে 42.5% ভোট পেয়েছে। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। কত সহজে দেখো আমরা আনসার করলাম, দেখে নাও সলিউশন। 42.5% হয়ে গেল আমাদের রাইট আনসার। চলো চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে এবার আমরা দেখে নেব। যাদের একটুখানি বুঝতে অসুবিধা হচ্ছে তারা পজ করবে, পজ করে বা রিপিট মোডে দিয়ে অবশ্যই আরেকবার সলিউশনটা দেখবে। থার্ড কোশ্চেন আমাদের কি আছে, ইন অ্যান ইলেকশন 15% অফ দ্য ভোটার্স অন দ্য ভোটার লিস্ট ডিড নট কাস্ট দেয়ার ভোটস and 100 voters cast their ballot paper blank। আচ্ছা এই জায়গাটা একটু খেয়াল করো, এখানে পার্সেন্টেজে বলেছে যে 15% ভোটার লিস্ট থেকে যারা কি করেছে, ভোট দিতেই যায়নি, তারপরে 100টা ভোটার কি করেছে, ব্যালট পেপার ব্ল্যাঙ্ক রেখেছে। ব্ল্যাঙ্ক রাখা মানে কি, ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে এই 100টা কিন্তু পার্সেন্টেজে না, তার মানে এটা অরিজিনাল ভ্যালু, যে সত্যি 100 জনই বা 100টাই ইনভ্যালিড ভোট হয়েছে। There were only two candidates, Ram and Shyam, দুজন ক্যান্ডিডেট ছিল, রাম আর শ্যাম। The winner Ram was supported by 69% of all the voters in the list। যে রাম ছিল সে 69% ভোট পাচ্ছিল, and he got 630 votes more than Shyam, আর সে শ্যামের থেকে 630টা ভোট বেশি পেয়েছে। Find the number of voters on the list। তাহলে লিস্টে কতজন ভোটার্স ছিল, চেষ্টা করো দেখি পারো কিনা। এর বাংলা ভার্সনটাও একবার বলে দিচ্ছি। একটি নির্বাচনে ভোটার তালিকায় থাকা মোট ভোটারের 15% ভোট দেয়নি এবং 100 জন ভোটার খালি ব্যালট পেপার জমা দিয়েছে। নির্বাচনে মাত্র 2 জন প্রার্থী ছিল, রাম ও শ্যাম। বিজয়ী প্রার্থীর রাম মোট ভোটার তালিকার 69% ভোট পেয়েছে এবং তিনি শ্যামের থেকে 630 ভোট বেশি পেয়েছেন। ভোটার তালিকায় মোট কতজন ভোটার ছিল তা নির্ণয় করো। দেখি কে কে আনসার করতে পারে, একটু টাইম দিচ্ছি। দেখি কে কে উত্তর করতে পারে। আচ্ছা আর একটা বিষয় বলবো, পার্সেন্টেজ আমি টোটাল 3টে ক্লাসে কমপ্লিট করব, ফাউন্ডেশন ব্যাচ, যেখানে চ্যাপ্টারটুকু শুধু আমরা শিখবো 3টে ক্লাসে। তো অলরেডি আজকে আমাদের ক্লাস নাম্বার 2 চলছে, যারা যারা ক্লাস নাম্বার 3ও করতে চাইছো তারা ক্লাস 3 লিখে কমেন্ট করবে। যত বেশি কমেন্ট করবে তত তাড়াতাড়ি ক্লাস নাম্বার 3 আসবে। প্রত্যেকে যদি কমেন্ট করো, বন্ধুদের দিয়ে কমেন্ট করাও, তাহলে কিন্তু ক্লাস নাম্বার 3টাও আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তো চলো এবার আমরা শুরু করি। কি বলছে,
একটা জিনিস ভাবো, আমরা এতক্ষণ 100 দিয়ে শুরু করছিলাম, কিন্তু যদি আমরা সেটা করি 100 জনের মধ্যে 15 জন ভোট দেয়নি, এটা তো আমরা বার করলাম, কিন্তু তারপরে এই যে 100 জন ইনভ্যালিড, একে তো আমরা ওর মধ্যে পুট করতে পারবো না, কারণ 100টা কি অরিজিনাল নাম্বার, তো সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে। তাই এখানে আমি 100 না ধরে টোটাল যে ভোট সেটা ধরলাম 100x ধরলাম, ঠিক আছে, চিন্তার কারণ নেই, খুব একটা বড় ক্যালকুলেশন হবে না। এবার তার মধ্যে ভোট দিতে যায়নি কি 15x, তাহলে ভোট দিয়েছে বা কাস্ট দেয়ার ভোটস বা পোল্ড দেয়ার ভোটস সেটা হবে 100x মাইনাস 15x, মানে 85x টোটাল হচ্ছে আমাদের ভোট দিয়েছে। তার মধ্যে 100টা কি ছিল, ইনভ্যালিড ছিল, তাহলে ভ্যালিড কতগুলো ছিল, ভ্যালিড ছিল হচ্ছে 85x মাইনাস 100, শুধু 100, কারণ 100টা ভোট ইনভ্যালিড ছিল। এবার রাম পেয়েছে 69% অফ অল দ্য ভোটার্স ইন দ্য লিস্ট। এই জায়গাটা অনেকেই ভুল ভাববে 85x মাইনাস 100 এর 69% পেয়েছে, তা নয়। সব সময় তোমরা যখন অ্যারিথমেটিক বা পাটিগণিত করবে একটা জিনিস খেয়াল রাখবে, তোমার প্রশ্নের মধ্যেই কিন্তু অনেক ওয়ার্ড গুলো আমাকে একটুখানি ভালো করে কনসিয়াসলি দেখতে হবে। এই জায়গাটায় দেখো অফ অল দ্য ভোটার্স, টোটাল ভোটারের 69%, ভ্যালিড ভোটার 69% নয়। অনেক সময় আমরা ধরেই নিই যে এইভাবে অঙ্ক থাকে তার মানে ভ্যালিড ভোটার 69%, তা কিন্তু নয়। সবসময় আমাদের খেয়াল করে মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলো পড়তে হবে, ঠিক আছে, এর জন্য কিন্তু সিলি মিস্টেক হয় অনেক স্টুডেন্টদের। তাহলে আমরা পেলাম যে অল ভোটার 69%, মানে কি 100x এ 69%, তাহলে 100 তো কেটে যাবে, 69x, তাহলে উইনার পেয়েছে 69x, এতগুলো ভোট। তাহলে এই ভ্যালিড ভোটের মধ্যে উইনার যদি 69x পায়, যে লুজার মানে যে হেরে গেছে সে কতগুলো ভোট পাবে, 85x মাইনাস 100 মাইনাস 69x, সে এতগুলো ভোট পাবে। তাহলে যে হেরে গেছে তার ভোটের সংখ্যা হচ্ছে, আমরা যদি বিয়োগটা করে দিই, দেখো 15 থেকে 9 6, আর এদিকে হচ্ছে 16x মাইনাস 100, এতগুলো ভোট পেয়েছে যে হেরে গেছে। তাহলে যে জিতলো সে কত বেশি ভোটে জিতলো, 69x মাইনাস 16x মাইনাসে মাইনাসে প্লাস 100, এতগুলো ভোটে জিতলো। প্রশ্নে বলেছে সে 630টা ভোট বেশি পেয়ে জিতেছে, তাহলে এটা কার সাথে সমান, 630 এর সাথে। 69 মাইনাস 16 যদি করি হয় 53x, আর এই 100টা এই সাইডে গেলে বিয়োগ হবে, মানে 530, তাহলে x এর ভ্যালু দাঁড়ালো আমার কত, 10। আর আমরা ধরেছিলাম ভ্যালিড ভোট কতগুলো, 100x, বা টোটাল ভোট কতগুলো, 100x, তাহলে 100 গুণ 10 মানে হচ্ছে 1000টা টোটাল ভোট ছিল, 100 গুণ 10 মানে 1000টা নাম ছিল ভোটার লিস্টে। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকের সলিউশন দেখে নাও। কেন আমরা 100 না ধরে 100x ধরলাম, কারণ 100টা ভোটার বলেছিল ব্ল্যাঙ্ক পেপার দিয়েছে, ব্ল্যাঙ্ক ব্যালট পেপার দিয়েছে, তো 100কে আমরা ডাইরেক্টলি যদি আমরা সব 100 ধরে নিতাম ভোটকে, 100কে বসাতে পারতাম না, তাই জন্য 100x ধরলাম, ঠিক আছে। চলো, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে একবার একটু দেখে নিই। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলি যে তোমরা যে যে পরীক্ষার প্রিপারেশন করো, মক টেস্ট, সেটার কথা আগেও আমি বললাম, মক টেস্ট প্রচুর প্রচুর দিতে হবে। মক টেস্ট তোমাদেরকে কি করবে বলো তো, মক টেস্ট দেওয়া মানে কিন্তু শুধুমাত্র পরীক্ষা দিলাম নাম্বার দেখলাম তা নয়, মক টেস্টের অ্যানালিসিস করা, যে কোন কোন চ্যাপ্টারে আমার ভুল হচ্ছে, কোন চ্যাপ্টার আমি এখনো পারছি না, সেই চ্যাপ্টারটাকে যাতে আরেকবার দেখতে হয়, এবং মক টেস্টের শেষে তুমি কি কি ভুল করছো সেগুলো নোট ডাউন করা। তো এই জিনিসগুলো কিন্তু মক টেস্টে করতে হয়। প্লাস তোমাদের অঙ্কের ক্ষেত্রে স্পিড অনেক বাড়িয়ে দেবে মক টেস্ট, তুমি যত মক টেস্ট দেবে তত কিন্তু তোমার স্পিড বাড়বে। তো এই মক টেস্টের একটা পাস নিয়ে চলে এসেছে প্রতিষ্ঠা এডুকেশন। যারা এখনো প্রতিষ্ঠা এডুকেশন অ্যাপটা ইনস্টল করোনি, এক্ষুনি প্লে স্টোরে যাও, প্রতিষ্ঠা লিখে সার্চ করো, এই হচ্ছে আমাদের লোগো। প্রতিষ্ঠা এডুকেশনকে আগে ইনস্টল করো, অ্যাপটাকে ইনস্টল করার পর ফ্রিতে তোমরা অনেক স্টাডি ম্যাটেরিয়াল, অনেক ভিডিও পাবে। তাছাড়া তোমরা পেয়ে যাবে এই টেস্ট পাসটা। এই টেস্ট পাসটায় তোমরা সব ধরনের পরীক্ষার জন্য মক টেস্ট পাচ্ছ, আনলিমিটেড মক টেস্ট পাচ্ছ, যেটা অনেক জায়গায় সমস্যা যে আজকে ধরো মক টেস্ট তৈরি হয়ে গেল, বছরের পর বছর সেই মক টেস্ট গুলো স্টুডেন্টরা দিচ্ছে, আমাদের কিন্তু তা নয়।
আমরা প্রত্যেক মাসে মাসে এটা আপডেট করব, মানে যত সময় যাবে নতুন নতুন মক টেস্ট তোমরা পাবে। এটা টোটাল 3 বছরের জন্য তোমরা অ্যাভেল করতে পারবে মাত্র 299 টাকায়। এবং এটার ব্যাপারে যদি ডিটেলস জানতে চাও তাহলে তোমাদের যোগাযোগ করতে হবে 9088890010 এই নম্বরে। আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি 9088890010। এই নাম্বারে প্রত্যেকে একটা কল করবে টেস্ট পাসের ব্যাপারে জানার জন্য এবং কিভাবে এটা নিতে পারো সেটা জানার জন্য। আর যারা ডাইরেক্টলি অ্যাপ থেকে পাচ্ছ অ্যাপ থেকে পারচেস করে নাও। এই হচ্ছে আমাদের অ্যাপ প্রতিষ্ঠা এডুকেশন। প্রত্যেকে চাইলে অ্যাপ থেকেও ডাইরেক্টলি পারচেস করতে পারো। এটা তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। শুধুমাত্র মক টেস্ট না, যাদের সমস্যা কারেন্ট অ্যাফেয়ার্স তাদের জন্য কিন্তু রেগুলার বেসিসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি আর তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সেরও টেস্ট দিচ্ছি। তো এতে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাও খুব ভালোভাবে তৈরি করে নিতে পারো। তো তার জন্য এই নাম্বারে যোগাযোগ করো, একটুও দেরি না করে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নেক্সট কোশ্চেন, আরো একটা ভোটের কোশ্চেন কি আছে দেখে নিই। ভোটের এই অঙ্কগুলোকে আমি একটু জোর দিয়েই করাচ্ছি বলতে পারো, কারণ পরীক্ষায় এর ইম্পর্টেন্স অনেকটাই বেশি। তাই জন্যই ক্লাস নাম্বার 2 তে কিন্তু ম্যাক্সিমামটাই আমি রেখেছি ভোটের কোশ্চেন। দেখো কি আছে, ইন অ্যান ইলেকশন দেয়ার ওয়্যার 3 ক্যান্ডিডেটস। এবার 3 জন ক্যান্ডিডেট আছে, এ, বি অ্যান্ড সি। 10% of the eligible voters did not vote। বলছে যে টোটাল যে এলিজিবল ভোটার তার 10% ভোট দেয়নি। আউট অফ দোজ হু ভোটেড, যারা ভোট দিয়েছে 45% ভোটেড ফর এ, 45% এর জন্য ভোট করেছে। 35% voted for B, B এর জন্য ভোট করেছে। and the remaining 20% voted for C। 30% of the votes polled for A and 20% of the votes polled for B were later deemed invalid। বলছে যারা A কে ভোট দিয়েছিল তার 30% আর যারা B কে ভোট দিয়েছিল তার 20% পরে দেখা গেল ইনভ্যালিড হয়ে গেছে। আর বলছে কি while all the votes polled for C were deemed valid, মানে C কে যারা যারা ভোট দিয়েছিল তারা কিন্তু প্রত্যেকেই ভ্যালিড রয়েছে। If A got 882 more valid votes than B did, মানে A যদি B এর থেকে 882টা ভোট বেশি পেয়ে থাকে তাহলে আমাদের জানতে চেয়েছে how many valid votes did C receive, তাহলে কতগুলো ভ্যালিড ভোট C রিসিভ করেছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। একটু সময় দিচ্ছি তোমাদের সলভ করার জন্য। আর বাংলা মানেটাও আমি একবার বাংলা কোশ্চেনটা পড়ে দিচ্ছি। বাংলা কোশ্চেনে আমি তোমাদের বলে দিয়েছি একটি নির্বাচনে 3 জন প্রার্থী ছিলেন এ, বি এবং সি। যোগ্য ভোটারদের 10% ভোট দিতেই যাননি। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে 45% এ কে, 35% বি কে এবং বাকি 20% সি কে ভোট দিয়েছেন। এ কে ভোট দিয়েছেন যারা তাদের মধ্যে 30% ভোট এবং বি কে দেওয়া 20% ভোট পরে বাতিল বলে গণ্য করা হয়েছিল, যখন যেখানে সি কে দেওয়া সমস্ত ভোটই বৈধ বলে গণ্য করা হয়েছিল। যদি এ বি এর থেকে 882টা বৈধ ভোট বেশি পায় তাহলে সি কতগুলো বৈধ ভোট পাবে। আচ্ছা, তোমরা প্রত্যেকে যেভাবে আমি দেখালাম সেইভাবে একটু সলভ করার চেষ্টা করো, তারপরে সলিউশনটা বলে দেবো। প্রত্যেকে ট্রাই করো এটা সলভ করার। চলো, তো এই প্রশ্নটাতেও কিন্তু আমরা সেম ভাবে শুরু করলাম। টোটাল 100 জন ভোটার ছিল। 10% কি বলেছে, ভোটার্স ডিড নট ভোট, ভোট দিতেই যায়নি। তাহলে 10% মানে 10 জন ভোট দেয়নি, ভোট দিয়েছে 90 জন। তার মধ্যে 45% এর জন্য ভোট দিয়েছে। 45% কার, 100 না 90 এর। 90 জনের মধ্যে তো 45% আউট অফ দোজ হু ভোটেড, যারা ভোট দিয়েছে তার 45%। তাহলে 90 ইন্টু 45%, এটা যদি আমরা করি তাহলে দেখো একটা জিনিস মাথায় রাখবে, একটা শূন্য কেটে যাবে। 9 গুণ 45 করবো, যেহেতু 100 দিয়ে ভাগ করা একটা শূন্য তো কেটে গেছে, তাহলে একটার আগে দশমিক বসাবো। 5 নং 45 এর 5 হাতে 4, 4 নং 36 আর 4 40, তাহলে 40.5 এ ভোট পেয়েছে। একইভাবে আমরা বি তে যাচ্ছি। তাহলে এবার 90 এর 35% সেম জিনিস করব, 9 গুণ 35 করব, 31.5 এতগুলো ভোট পেয়েছে। এবার সি 20% মানে 1/5, 1/5 কে 90 দিয়ে গুণ করলে হয় 5 18 90, তার মানে সি 18টা ভোট পেয়েছে। এ বলেছে যতগুলো ভোট পেয়েছে তার 30% ইনভ্যালিড হয়েছে। আচ্ছা, 30% ইনভ্যালিড হওয়ার অর্থ ভ্যালিড কত পার্সেন্ট? 70%। 100 বিয়োগ 30 70%।
তাহলে 40.5 এর 70%, 70% মানে 7/10। পয়েন্টটা আমরা উঠিয়ে দিচ্ছি, তার বদলে এখানে একটা শূন্য আনছি। তো আমাদের কি করতে হবে, 5 7 35, 4 7 28, যেহেতু 100 দিয়ে ভাগ, দুটোর আগে দশমিক। একইভাবে বি হচ্ছে 31.5, তার বলা আছে 20% ইনভ্যালিড হয়েছে, তাহলে ভ্যালিড 80% ইন্টু 80/100 মানে 8/10। আবার পয়েন্টটা উঠিয়ে দিয়ে আমি 100 লিখলাম, গুণ করে দিচ্ছি 25.20। আচ্ছা, এখানে এ বি এর থেকে কতগুলো ভোট বেশি পেয়েছি, জাস্ট বিয়োগ করব। 5 1 3, 3.15 ভোট। বলেছে অ্যাকচুয়ালি কত ভোট বেশি পাবে, 882। তুলনা করলাম, তাহলে 1 মানে কত, 882 ডিভাইডেড বাই 3.15। আর আমাদের চেয়েছে সি এর ভোটের সংখ্যা মানে 18 মানে কত, ইন্টু 18, এটা আমাদের চেয়েছে। ক্যালকুলেশন শুরু করা যাক, অন্য কালার দিয়ে করছি যাতে বুঝতে পারো। পয়েন্টটা উঠিয়ে দিলাম আর এখানে দুটো শূন্য চলে এলো। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ করছি, 3 1 3, 3 5 15। এখানে আমি 3 দিয়ে ভাগ করলাম, 3 2 6, 3 নং 27, 3 4 12। আচ্ছা, 3 3 9, 3 5 15, 3 দিয়ে 3 নং 27, 3 8 24। আর কি দিয়ে যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, 5 7 35, 7 14 98। 5 দিয়ে এটা ডাইরেক্ট ভাগ যাচ্ছে, 360। 5040 হচ্ছে গুণফল। তার মানে যে সি, সে টোটাল 5040টা বৈধ ভোট পেয়েছিল। অপশন নাম্বার বি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। ওকে, আশা করি প্রত্যেকের বোঝা গেল। তো ইলেকশন রিলেটেড কোশ্চেন তো আমরা করলাম। নেক্সট টাইপ 4 হচ্ছে মূল্য ব্যবহার সম্পর্কিত, যেটা আমরা পরের দিন করব। আর আজকে হচ্ছে তোমাদের আগের দিনে যে হোমওয়ার্ক কোশ্চেনটার আনসার কেউ করতে পারোনি, তার আনসারটা করিয়ে দেব। আর তার সাথে আজকের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, যেটা আমি আগের দিনের ক্লাসেও বুঝিয়েছিলাম, দেখি কার কার মনে আছে। 125% অফ 80 এর আনসারটা প্রত্যেকে আমাকে কমেন্ট সেকশনে জানাও। 125% অফ 80 কত হবে? আর এবার চলে যাচ্ছি আমি আগের দিনের হোমওয়ার্ক কোশ্চেনটায়। চলো, আগের দিনের হোমওয়ার্ক কোশ্চেন হচ্ছে এটা, যেটা কেউ করতে পারোনি, দেখে নি এর আনসারটা কিভাবে করতে হবে। কি বলছে, the price of an item is increased twice successively। বলছে একটা জিনিসের দাম সাকসেসিভলি দুবার বৃদ্ধি পেয়েছে। the final price is 2295, একদম শেষে প্রাইস হবে 2295 টাকা। and initial price was ₹1000, আর প্রাথমিক যে দাম সেটা 1000 টাকা। the percentage increment the second time was twice the percentage increment the first time। বলছে সেকেন্ড টাইমের যে পার্সেন্টেজ বৃদ্ধিটা পাবে সেটা প্রথমের দ্বিগুণ। মানে প্রথমে যদি x% বৃদ্ধি পেয়ে থাকে, পরের বার 2x% বৃদ্ধি পাবে। by what percentage was the price increase the second time, মানে এই 2x এর ভ্যালুটা আমাদেরকে চেয়েছে। তো আমরা কি করব, সাকসেসিভ অনুযায়ী x% মানে x/100, আর 2x% মানে 2x/100। এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ইনিশিয়াল ভ্যালু যদি 100 হয়, তাহলে ফাইনাল ভ্যালু হবে 100 প্লাস x। যারা বুঝতে পারছো না তারা পার্সেন্টেজ প্লাস 1 করে আসবে, অবশ্যই বুঝতে পারবে। এখানে 100 হলে এটা হবে 100 প্লাস 2x। এবার আমাদের কাজ কি, মাল্টিপ্লাই করা। মাল্টিপ্লাই করলাম আমরা এখানে, তো এখানে আমার 10,000 চলে এলো। এখানে আমরা যখন মাল্টিপ্লাই করব, দেখো এরকম আসে 100 প্লাস x ইন্টু 100 প্লাস 2x। এবার দুটোর থেকেই আমরা 100 কমন নেব। প্রথমেরটা থেকে 100 কমন নিলাম, তাহলে এখানে আমার আসছে 1 প্লাস x/100। একইভাবে আমি যখন পরেরটা থেকেও 100 কমন নেব, দুটো 100 ইন্টু 100 করে 10,000 হবে। এখানে হবে 1 প্লাস 2x/100।
ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি কি 10,000 1 প্লাস এই যে x বাই 100, একে আমরা y ধরে নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। x বাই 100 ইকুয়ালস টু ধরলাম y। তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারি, 1 প্লাস y ইন্টু 1 প্লাস 2y, এটা রয়েছে। ইনিশিয়ালি দাম কত ছিল বলা আছে 1000 টাকা, আর এখানে রয়েছে 10,000। তো 10 আমি দুদিকেই ভাগ করে দিলাম, মানে একটা করে শূন্য কেটে দিলাম। এবার এটা 1000 আছে, ফাইনালি ভ্যালু দেখাচ্ছে 1000 1 প্লাস y ইন্টু 1 প্লাস 2y, কিন্তু ফাইনালি ভ্যালু কত বলা ছিল 2295। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এই হচ্ছে আমরা পেলাম আমাদের ইকুয়েশন। এবার এটা আমাদের সলভ করতে হবে। সলিউশনটা কিভাবে করব দেখো, 1 প্লাস y ইন্টু 1 প্লাস 2y, একে আমরা যেমন আছে তেমন রাখলাম। 2295 বাই 1000টাকে এই সাইডে নিয়ে আসলাম। একে যদি গুণ করি তাহলে হয় 1 প্লাস 2y প্লাস y, মানে 3y প্লাস 2y স্কোয়ার, এটা। আচ্ছা, এই 1টা যদি এই সাইডে যায় মাইনাস হবে, তো আমি একটা লাইন স্কিপ করলাম, এই 1টাকে আর লিখলাম না, একবারে আমি কি করছি মাইনাস করে দিচ্ছি। মাইনাস করলে এখানে 1000 হবে আর এখানে হবে 1295, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা হচ্ছে 2y স্কোয়ার প্লাস 3y মাইনাস 1.295 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার এটা কিভাবে সলভ করে, এর একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র বলছে, যদি একটা ইকুয়েশন থাকে, এখানটা দেখিয়ে দিচ্ছি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, সেখানে x এর ভ্যালু বার করব কি করে, এই সূত্রটার মাধ্যমে, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে মাইনাস বি, মানে এখানে বি এর ভ্যালু কত 3, তাহলে মাইনাস 3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে মাইনাস স্কোয়ার 9 মাইনাস 4ac, সি কিতে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে। এ মানে 2 4 দুগুনি 8, 8 এর সাথে এটা গুণ করতে হবে। সি মানে এই লাস্ট সংখ্যাটা, 8 এর সাথে গুণ করলে এটা আসছে 0। 10.36 বাই 2a, 2a মানে 2 ইন্টু 2 4। তাহলে এখান থেকে আমাদের x এর ভ্যালু দাঁড়াচ্ছে -3 প্লাস মাইনাস, আমি মাইনাসটা নেব না, কেন নেব না, যদি এখানে মাইনাস নিই মাইনাস মাইনাসে মাইনাসই থাকবে, মাইনাসে কখনো এই ভ্যালুটা হবে না পার্সেন্টেজটা, কারণ এটা তো x পার্সেন্টেজ বাড়ছে বলে আছে, তাই জন্য শুধু প্লাসটা নিলাম। রুট ওভার 19.36 বাই 4, এখানে আসছে -3 প্লাস 4.4। এবার যারা এই রুটটা করতে জানো না, তাদের সিম্পলিফিকেশন বা সরলের ক্লাস করতে হবে। এই রুটটা আমি সরলের ক্লাসে অলরেডি আগেও করিয়েছি, আবারও করাবো, সরলের ক্লাস করলে বুঝতে পারবে। তাহলে এটা আসছে 1.4 বাই 4, 0.35। এটা কার ভ্যালু, x y এর ভ্যালু, মানে কি x বাই 100 এর ভ্যালু। তাহলে x বাই 100 এর ভ্যালু যদি 0.35 হয়, তাহলে x এর ভ্যালু কত, 100 দিয়ে গুণ করলে 35। আর চেয়েছে আমাদের সেকেন্ডটা, সেকেন্ড মানে 2x, 2x মানে 35 ইন্টু 2 70। এটা আমাদের আনসার হয়ে গেল। অপশন নাম্বার সি 70% হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। অনেক কিছু শেখার আছে এই অঙ্কটা থেকে। পার্ট ওয়াইজ আমি পুরো ভেঙে তোমাদের বুঝিয়ে দিলাম প্রত্যেকটা জিনিস থেকেই, কিন্তু তোমাদের অনেক কিছু শেখার আছে। শ্রীধর আচার্যের সূত্রটাও সবাই নোট ডাউন করে নাও। ওকে, চলো। তো এই ছিল তোমাদের হোমওয়ার্ক কোশ্চেনের সলিউশন। আশা করি প্রত্যেকের বোঝা গেল। আর এগুলোর পিডিএফ পাওয়ার জন্য বা নোটস পাওয়ার জন্য অবভিয়াসলি যে নাম্বারটা তোমাদের বলে দিলাম 9088890010, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাও। যা যা ক্লাস আসছে ওখানে আমরা লিংক দেবো এবং এছাড়া আরো স্টাডি ম্যাটেরিয়াল ওখানে প্রোভাইড করা হবে। ওকে, চলো। তো আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। পরের দিন শুরু হবে ক্লাস নাম্বার 3%। যারা যারা করতে চাইছো ক্লাস নাম্বার 3টা, ক্লাস 3 লিখে কমেন্ট করো। আর আজকের ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট সেকশনে জানিও। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের জন্য অঙ্কের আরো একটা ক্লাস নিয়ে আমি চলে এসেছি।
পার্সেন্টেজ ক্লাস 1 আর ক্লাস 2 তো সবাই করে নিয়েছো, এবার চলে আসলাম ক্লাস নাম্বার 3 নিয়ে, পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারের। আর যারা আজকে প্রথম ক্লাস করতে এসেছো প্রথমেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমাদের প্রতিষ্ঠা এডুকেশনের সাথে থাকলে তোমরা ফ্রিতেই প্রত্যেকটা পরীক্ষার প্রিপারেশন এইভাবেই করতে পারবে। আর তার সাথে যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সদস্য রয়েছে, অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তাদেরকে আগেই বলি ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আর তার সাথে তোমরা কিন্তু আরো শেয়ার করতে থাকো, লাইক দিতে থাকো, কমেন্ট করতে থাকো, তার ভালোবাসা দিতে থাকো। তো দেরি না করে আজকে শুরু করব পার্সেন্টেজ বা শতকরা ক্লাস নাম্বার 3। তোমরা জানো যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ ভাগ করে দিই। অলরেডি 3টে টাইপ আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা স্টার্ট করব টাইপ নাম্বার 4 থেকে, যেটা হচ্ছে প্রাইস কনজাম্পশন রিলেটেড বা মূল্য ও ব্যবহার সম্পর্কিত প্রশ্ন। তো এই যে মূল্য এবং ব্যবহার সম্পর্কিত প্রশ্ন করার আগে এর যে কনসেপ্টটা সেটা আমরা আগে জেনে নেব, কারণ তখনই জিনিসটা তোমরা করতে পারবে, অঙ্কটা তোমরা করতে পারবে যখন কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো চলো কনসেপ্টটা আগে শিখে নেওয়া যাক। ধরো আমি বললাম যে আমি কোনো একটা পার্টিকুলার চকলেট খেতে খুব ভালোবাসি, ঠিক আছে? ধরে নিলাম যে আমি পার্ক খেতে খুব ভালোবাসি, ঠিক আছে? তো একটা পার্কের সব থেকে ছোট পার্কটারও প্রাইস হচ্ছে 5 টাকা। তো আমি প্রত্যেক মাসে এই পার্ক খাই টোটাল 6টা। যতগুলো আমরা কনজিউম করি এটাকেই বলা হচ্ছে কনজাম্পশন। তাহলে 6টা পার্ক আমি খাই, প্রত্যেকটা 5 টাকা দামের। তো টোটাল পার্ক খাওয়ার জন্য আমার কতটা খরচ হয়, এক্সপেন্ডিচার কতটা হয়? 30 টাকা। তাহলে আমরা প্রথম পেলাম হচ্ছে যে এক্সপেন্ডিচার মানে কি, প্রাইস ইনটু কনজাম্পশন। প্রাইস ইনটু কনজাম্পশন করলে কি পাওয়া যায়? এক্সপেন্ডিচার পাওয়া যায়। এবার ধরো কোনো এক মাসে আমি পার্ক কিনতে গেছি, আমাকে দোকানদার বললো যে পার্কের দাম বেড়ে গেছে, 5 টাকা থেকে এখন দাম হয়ে গেছে 6 টাকা, কিন্তু আমার কাছে তো 30 টাকাই আছে পার্ক খাওয়ার জন্য। তো আমাকে অবভিয়াসলি খাওয়া কমিয়ে দিতে হবে। কতটা কমাতে হবে? 6 টাকা করে যদি হয়, 30 টাকায় আমি কিনতে পারবো 5টা পার্ক। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, কি শিখতে পারলাম? যদি কখনো এক্সপেন্ডিচার বা খরচ একই বলা থাকে, তাহলে প্রাইস বা দাম যে রেশিওতে বাড়ে, কনজাম্পশন তার ঠিক উল্টো রেশিওতে কমে। দেখো প্রাইস এখানে 5:6 ছিল আর কনজাম্পশন হলো 6:5। তাহলে কি শিখলাম? দুটো জিনিস শিখলাম। এক হচ্ছে প্রাইস আর কনজাম্পশন গুণ করলে পাওয়া যায় এক্সপেন্ডিচার বা খরচ। আর শিখলাম যদি এক্সপেন্ডিচার একই থাকে তাহলে প্রাইসের যা রেশিও হয় কনজাম্পশনের রেশিও তার উল্টো হয়। তো চলো এর থেকে একটা প্রশ্ন দেখা যাক। প্রথম প্রশ্ন বলছে, if the price of an article is raised by 25%, by how much percent must a householder reduce his consumption of that article so as not to increase his expenditure? এর মানে কি? মানে হলো একটা আর্টিকেল, একটা নির্দিষ্ট দ্রব্যের প্রাইস কি হয়েছে? দাম রেইজ মানে বেড়ে গেছে। কতটা বেড়ে গেছে? বাই 25% এটা বেড়ে গেছে। By how much percent must a householder reduce his consumption? তার কনজাম্পশনটা কত পার্সেন্ট কমাতে হবে যাতে কিনা so as not to increase his expenditure, তার খরচ যাতে না বাড়ে, এইভাবে কত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে। এক্ষুনি আমরা কি শিখেছি? রেশিও দরকার প্রাইসের। তো প্রাইসের রেশিও করব। 25% কে ভগ্নাংশে নিলে হয় 1/4। তার মানে হচ্ছে আগে যেটার দাম 4 টাকা ছিল এখন 1 টাকা দাম বেড়ে হয়ে গেছে 5 টাকা। প্রাইসের রেশিও যদি 4:5 হয়, কনজাম্পশনের রেশিও কি হবে? 5:4। এক্ষুনি আমরা শিখেছি উল্টো হয় যদি খরচ একই থাকে। তার মানে আগে যেখানে 5টা জিনিস কিনছিলাম এখন সেখানে কিনছি 4টে জিনিস। তাহলে কতগুলো জিনিস কম কিনতে হচ্ছে? একটা কম কিনতে হচ্ছে। কার উপরে কম কিনতে হচ্ছে? আগে কতগুলো কিনতাম? 5। আগেরটার উপরেই কম কিনতে হয় সব সময়। তাহলে 5-এর উপরে 100-তে কত? যেহেতু পার্সেন্টেজ চেয়েছে তাই ইনটু 100। এটার আনসার হবে 20%। মানে অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। তাহলে প্রথমে আমরা শিখলাম কনসেপ্ট আর তার থেকে শিখলাম শর্ট ট্রিক। শর্ট ট্রিকে আমরা কি শিখলাম? যে যদি কখনো খরচ একই থাকে তাহলে প্রাইসের যা রেশিও হবে ব্যবহারের রেশিও তার ঠিক উল্টো হবে। আর এই যে শর্ট ট্রিক থেকে আমরা এই অঙ্কটা খুব কম সময় করে নিতে পারবো। চলো, আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, যারা এসএসসি, ব্যাংক, রেল বা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের অফলাইন সেন্টারে এই ব্যাচেস গুলো অলরেডি চলছে। অনেক স্টুডেন্ট রয়েছে আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আমাদের সাথে আমাদের গাইডেন্সে প্রিপারেশন নিচ্ছে।
তাদেরকেই বলবো ইউটিউবে যারা আমার ভিডিওটা দেখছো, আমার থেকে বেসিক ম্যাথ কভার করছো, প্রিলিমসের যে বেসিক ম্যাথ পার্টটা সেটা তো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ফ্রিতে করিয়ে দিচ্ছি, কিন্তু এছাড়াও মেন্স রয়েছে, আরো প্রচুর প্র্যাকটিস করতে হয়, মক টেস্ট দিতে হয়। তো এই সব কিছু পুরো প্রিপারেশনটা তোমরা যদি করতে চাও, পুরো চাকরির যাত্রাটা, চাকরির পথের যাত্রাটা যদি আমাদের সাথে করতে চাও, তাহলে যোগাযোগ করতে হবে আমাদের অফলাইন সেন্টারে। তুমি যেখানে থাকছো তার কাছাকাছি যে সেন্টারটা আছে তুমি সেখানে যোগাযোগ করতে পারো, চাইলে তুমি বারাসাতে যোগাযোগ করতে পারো, অথবা কলকাতার ফুলবাগানে যোগাযোগ করতে পারো। বারাসাতের ফোন নাম্বার হলো 9088890080, কলকাতার ফোন নাম্বার হলো 9088890035। এই নাম্বারে বাই চান্স না পেলে তোমরা সবাই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, যে কোনো গাইডেন্সের জন্য তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করলে বলে দেওয়া হবে। ওকে, আশা করি প্রত্যেকের বোঝা গেল, এবং অফলাইনে আমাদের সাথে যুক্ত হলে আশা করি আরো অনেক অনেক নতুন কিছু শিখতে পারবে, এবং তোমরা কিভাবে চাকরি পাবে সেইটুকু অবধি, সেই পথ অবধি, পুরোটা অবধি আমরা তোমাদেরকে লাইফ টাইম সাথে থাকবো। ঠিক আছে, চলো চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলা আছে, ইফ দ্য প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজড বাই 25%, বলছে যে যদি চালের দাম 25% বেড়ে যায়, then by what percentage consumption of rice should be decreased so that the expenditure incurred on rice gets decreased by 40%? একটু পরিবর্তন আছে, দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা রকম একে অন্যের সাথে, এই জন্যই কিন্তু আমি টাইপ ওয়াইজ করাচ্ছি, এবং প্রত্যেক টাইপের মধ্যে আবার প্রত্যেকটা অঙ্কে ভ্যারাইটি পাবে। এরকম না যে আগের অঙ্কটায় তুমি যা শিখেছো এই অঙ্কটায় সেটুকুতেই হবে, তোমাকে এই অঙ্কে আরো কিছু শিখতে হবে। কি আছে, বলছে যে প্রাইস যেটা ছিল 25% বেড়েছে। 25% মানে একটু আগেই করলাম 1/4, মানে আগে যেটার দাম 4 টাকা ছিল এখন সেটার দাম 5 টাকা। বলছে বাই হোয়াট পার্সেন্টেজ কনজাম্পশন অফ রাইস শুড বি ডিক্রিজ, কতটা ব্যবহার কমাতে হবে, সো দ্যাট দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড অন রাইস গেটস ডিক্রিজড বাই 40%। এবার কিন্তু এক্সপেন্ডিচার সেম বলেনি, বলেছে এক্সপেন্ডিচার 40% কমবে। আচ্ছা 40% কে যদি ফ্র্যাকশনে নাও তাহলে হয় 2/5, তার মানে আগে যদি 5 টাকা খরচ হতো এখন 2 টাকা কম খরচ করতে হবে, মানে 3 টাকা খরচ করতে হবে। তাহলে আমরা জানি কি যে প্রাইস ইনটু কনজাম্পশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, আজকে ক্লাসের শুরুতে শিখেছি। তাহলে আমরা বলতে পারি তো যে কনজাম্পশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার বাই প্রাইস, মানে খরচ বাই দাম করলে আমরা পাবো ব্যবহার, এখানে তাই করছি। কনজাম্পশন তাহলে কি হবে 5/4 ইজ টু 3/5। যখনই রেশিওতে এরকম ভগ্নাংশ আসবে আমরা এর হরগুলোর লসাগু করব। 4 আর 5 এর লসাগু বা এলসিএম হয় 20, তো 20 দিয়ে দুটোকেই গুণ করে দেবো। কেন করছি, যাতে কাটাকুটি হয়, আর কোনো কারণ নেই। 4 5 20, 5 5 25, আর এখানে 4 5 20, 3 4 12, মানে আগে যেটা 25টা কেনা হচ্ছিল এখন সেটা 12টা কেনা হচ্ছে। তাহলে কতটা কেনা কম হলো, 13 কম হলো। কার উপরে কম হলো, 25-এ কম হলো। পার্সেন্টেজে চেয়েছে মানে 100-তে কত কম হবে, ইন্টু 100। 4 25 100, 4 13 52, তাহলে 52% কনজাম্পশন কমবে। আনসার হয়ে গেল অপশন নাম্বার এ। দেখে নাও সলিউশন। তাহলে যখন আমাদের এক্সপেন্ডিচার একই ছিল তখন আমরা প্রাইসের রেশিওর উল্টো লিখে দিচ্ছিলাম কনজাম্পশনের রেশিও। এই প্রশ্নটাই কিন্তু সেটা লিখতে পারলাম না। কেন পারলাম না, কারণ এখানে বলে দিয়েছে এক্সপেন্ডিচারে 40% কমাতে হবে, তার জন্য আমাদের এক্সপেন্ডিচারের রেশিও লাগলো। দেন আমরা এক্সপেন্ডিচার বাই প্রাইস করে কনজাম্পশনের রেশিও বার করলাম। নেক্সট স্টেপটা একই থাকবে। ওকে, চলো, আশা করি সবার ক্লিয়ার হচ্ছে। চলে যাব পরবর্তী প্রশ্নে। সবাই খাতা পেন নিয়ে বসবে, অঙ্ক করার সাথে সাথে আমার সাথে সাথে প্রত্যেকে অঙ্ক করবে। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। কি আছে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। বলছে a reduction of 20% in the price of sugar, বলছে 20% প্রাইস ড্রপ হয়েছে, চিনির দাম কমেছে। enables a purchaser to obtain 4 kg more for rupees 160, বলছে তার জন্য এই যে 20% দাম কমে গেল তাই জন্য 160 টাকায় কোনো একজন 4 কেজি চিনি বেশি কিনতে পারছে। The original price of sugar per kg is, তাহলে চিনির দাম, এই 1 কেজি চিনির দাম অরিজিনালি কত ছিল, এটা আমাদের কোশ্চেন। আচ্ছা 20% দাম কমেছে, 20% কে ফ্র্যাকশনে নিলে হয় 1/5,
তার মানে আগে যেটার দাম 5 টাকা ছিল সেটা এখন দাম হয়েছে 4 টাকা, কমে গেছে, তাই 5 - 1। এবার আমরা জানি কনজাম্পশন তাহলে কি হবে, 4:5 হবে। খরচ আপাতত আমরা একই ধরে নিচ্ছি, 160 টাকাই ধরে নিচ্ছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কনজাম্পশন কত বেড়ে গেল, 1 বাড়লো, কিন্তু বলেছে কত কেজি চিনি বেশি পাবে, 4 কেজি চিনি বেশি পাবে। তাহলে 1 মানে অ্যাকচুয়ালি আমাকে করতে হবে কার সাথে সমান, 4 কেজির সাথে সমান। 1 মানে যদি 4 কেজি হয়, অরিজিনালি প্রথমে যে কনজাম্পশন আমি 4 ধরেছিলাম, তাহলে এই 4 মানে কত কেজি, 4 × 4 = 16 কেজি। এই যে 1 মানে 4 কেজি করলাম, এটা কখন, যখন 160 টাকা দিয়ে কেনা হচ্ছিল। তার মানে এই যে 16 কেজি চালের দাম ছিল 160 টাকা, 16 কেজি চালের অরিজিনালি চিনির অরিজিনালি দাম ছিল 160 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত, 160/16, মানে আনসার হয়ে যাবে 10 টাকা পার কেজি। উত্তর অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। প্রত্যেকে দেখে নাও সলিউশন। এটাও কিন্তু আলাদা একটা টাইপ আমরা দেখলাম, এই প্রাইস কনজাম্পশনের মধ্যে আলাদা একটা ভ্যারাইটির কোশ্চেন আমরা দেখলাম। ফাউন্ডেশন ব্যাচে তোমরা তাহলে কি শিখছো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা যা ধরনের প্রশ্ন আসতে পারে ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে সেই নিয়ে। ফাউন্ডেশন ব্যাচে আমি প্রত্যেকটা চ্যাপ্টারে যা যা টাইপ আসতে পারে তোমাদের সেটা শেখাবো। এরপরে যার যেরকম পরীক্ষা আসবে সেই পরীক্ষার জন্য পার্টিকুলার ক্লাসেসও হবে, তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে প্র্যাকটিস সেট নিয়ে ক্লাসেস চলবে। ওকে, চলো তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন বলছে when the price of an item was reduced by 25%, বলছে যখন কোনো একটা দ্রব্যের দাম 25% কমলো, then its sale was increased by x%, তখন তার ব্যবহার বা বিক্রির পরিমাণ x% বেড়ে গেল। যেটা আমরা আগে কনজাম্পশন করছিলাম, এখানে সেল বলেছে। If there is an increase of 20% in the receipt of the revenue, মানে যে রেভিনিউটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো একজনের সিনেমা হল রয়েছে, ঠিক আছে, তো সেই সিনেমা হলে তার যে রেভিনিউটা হয়, টাকাটা কিভাবে ওঠে, ধরো সে একটা টিকিটের দাম রেখেছে 100 টাকা, আর ওই দিন হলে টোটাল 50 জন এসছে, তাহলে তার সেই দিনের ইনকাম কত হবে, 50 × 100 মানে 5000 টাকা তার ইনকাম হয়েছে। তাহলে আমরা কি করছি, প্রাইস ইনটু সেল করলে পাওয়া যাচ্ছে রেভিনিউ। যেমন আমরা প্রাইস ইনটু কনজাম্পশন করে এক্সপেন্ডিচার পাচ্ছিলাম, এখন কনজাম্পশনের নাম দেওয়া হয়েছে সেল আর এক্সপেন্ডিচারের নাম দেওয়া হয়েছে রেভিনিউ। এবার বলছে তাহলে রেভিনিউ কত পার্সেন্ট বাড়বে, 20% বাড়বে। দেন দ্য ভ্যালু অফ এক্স উইল বি, তাহলে এক্স এর ভ্যালু কি হবে, একইভাবে আমরা করব প্রাইস 25% বেড়েছে মানে 1/4, কমেছে তাহলে 1/4, আগে যেটার দাম 4 টাকা ছিল এখন সেটার দাম 1 টাকা কমে 3 টাকা হয়ে গেছে। এবার বলেছে রেভিনিউ, রেভিনিউ কি হয়েছে, 20% ইনক্রিজ হয়েছে, মানে 1/5 বেড়েছে, আগে যেটা 5 ছিল এখন সেটা হয়েছে 6। প্রাইস আর রেভিনিউ জানা থাকলে সেল কি করে বার করবো, ঠিক আগের মতোই, দেখো প্রাইস ইনটু সেল, এটা হচ্ছে রেভিনিউ। তাহলে সেল মানে কি, রেভিনিউ বাই প্রাইস, তাহলে রেভিনিউ বাই প্রাইস করছি 5/4 = 6/3 মানে 2, 4 দিয়ে দুটোকেই গুণ করে দিলে হবে 5:8। তার মানে আগে যেটা 5টা সেল হচ্ছিল এখন সেখানে 8টা সেল হচ্ছে। কটা সেল বেড়েছে, 3টে সেল বেড়েছে। কার উপরে বেড়েছে, 5-এ। তাহলে 100-তে কত, 3/5 × 100, এটার মানে হচ্ছে আমাদের এখানে 300/5, 60% সেল বেড়েছে। তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 60। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। 60% হয়ে গেল আমাদের রাইট আনসার। ওকে, তাহলে প্রাইস অ্যান্ড কনজাম্পশন রিলেটেড সব ধরনের প্রশ্ন আমরা দেখলাম। অনেক সময় কনজাম্পশনটাকে সেল আর এক্সপেন্ডিচারকে রেভিনিউ বলেও প্রশ্ন আসতে পারে, সেটাও আমরা দেখলাম। আশা করছি সবার ক্লিয়ার হলো। চলে যাব পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা এসএসসি, ব্যাংক বা রেল বা ডাব্লিউবিসিএস যা পরীক্ষায় দাও না কেন, একটা খুব গুরুত্বপূর্ণ তার অংশ হচ্ছে মক টেস্ট। কারণ তোমরা যতই প্রিপারেশন করে নাও না কেন, যদি তুমি মক টেস্ট না দাও তুমি বুঝতে পারবে না যে তোমার প্রিপারেশন কতটা হয়েছে।
তোমার এখনো কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারে প্রবলেম রয়েছে, কোনখানে তুমি ভুল করছো যেটা পরীক্ষাতেও ভুল হতে পারে। তো মক টেস্ট একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি আমার যে সাবজেক্ট ম্যাথস, সেখানেও কিন্তু মক টেস্টের ভূমিকা আরো অনেক বেশি। কারণ যত তুমি মক টেস্ট দেবে ততই কিন্তু তোমার স্পিড বাড়বে, বুঝতে পারবে পরীক্ষার সময় তুমি কত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারছো। তো তার জন্য তোমাদের জন্য প্রতিষ্ঠা নিয়ে চলে এসেছে প্রতিষ্ঠার টেস্ট পাস। তোমরা প্রথমে যেটা করবে, এখনো অবধি যাদের ফোনে প্রতিষ্ঠা অ্যাপ ইনস্টল করা নেই, বাকি সব গেমের অ্যাপগুলোকে আনইনস্টল করো আর প্রতিষ্ঠার অ্যাপটা ইনস্টল করো। কি করতে হবে? প্লে স্টোরে যেতে হবে, প্রতিষ্ঠা লিখে সার্চ করো, এই লোগোটা দেখতে পাবে, প্রতিষ্ঠার অ্যাপটাকে ইনস্টল করো। সেখানে তোমরা ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়াল, ভিডিও এগুলো তো পাচ্ছই, তার সাথে এই টেস্ট পাসটা পাবে। এই টেস্ট পাসটায় তোমরা সব ধরনের মক টেস্ট দিতে পারবে আনলিমিটেড টাইমের জন্য, এবং এই যে টেস্ট পাসটা তোমরা অ্যাভেল করতে পারবে 3 বছরের জন্য। এবং এই 3 বছরের মধ্যেও কিন্তু পার্টিকুলার কিছু টেস্ট নেই, প্রত্যেক মাসে মাসে আমরা আপডেটেড করবো। মানে আজকে এই মাসে তুমি কিছু টেস্ট দিলে, পরের মাসে আবার আপডেটেড ভার্সন আসবে, তারপরের মাসে আবার আপডেটেড ভার্সন, পরীক্ষার হিসাবে কিন্তু এটা আপডেট হতে থাকবে। আর তার সাথে যেটা নিয়ে তোমাদের খুব ভয়, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কি করে তৈরি করবো ম্যাম, এই প্রশ্নটা বরাবরই তোমরা আমাকে জিজ্ঞাসা করো। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কিন্তু এই টেস্ট পাসটা আমরা এনেছি। এখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও মক টেস্ট দিতে পারবে, যে কতটা তোমরা শিখছো, কতটা তোমরা জানছো, তার উপরেও আছে টেস্ট। তো এটা অ্যাভেল করতে পারবে তোমরা মাত্র 299 এ, তাও 3 বছরের জন্য এটা অ্যাভেল করতে পারবে। এর ব্যাপারে যদি ডিটেলসে আরো একটু জেনে নিতে চাও, তাহলে যোগাযোগ করো 9088890010 এই নাম্বারে। স্ক্রিনে আমি নাম্বারটা লিখে দিচ্ছি, 9088890010। এই নাম্বারে তোমরা যোগাযোগ করলে ডিটেলস জানতে পারবে। আর কেউ যদি চাও অ্যাপ থেকে ডাইরেক্টলি পারচেজও করতে পারো। ওকে, চলে যাব আমি পরবর্তী টাইপে। নেক্সট টাইপ নাম্বার 5 হচ্ছে ইনকাম, এক্সপেন্ডিচার এন্ড সেভিংস রিলেটেড কোশ্চেন। আয়, ব্যয় এবং সঞ্চয় সংক্রান্ত প্রশ্ন। প্রথমে বলে রাখি, ধরো আজকে আমি 100 টাকা আয় করেছি, আমার ইনকাম 100 টাকা। 100 টাকার মধ্যে আমি 80 টাকা খরচ করে দিয়েছি, এক্সপেন্ডিচার 80। তাহলে কত টাকা আমি সেভ করলাম, জমালাম? বাকি 20 টাকা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ইনকাম ইকুয়ালস টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এক্সপেন্ডিচার প্লাস সেভিংস করলে কি পাওয়া যায়? ইনকাম পাওয়া যায়। ডাইরেক্টলি আমরা প্রশ্নে যাব, কি বলছে? The income of A is 20% less than the income of B. বলছে এর ইনকাম বি এর ইনকামের থেকে 20% কম। And the income of C is 70% of the sum of incomes of A and B. বলছে সি এর ইনকাম এ আর বি এর মোট ইনকামের যোগফলের 70%। এখানে কিন্তু 70% কম বা বেশি বলা নেই। তোমাদের বারবার আমি বলি যে অ্যারিথমেটিক বা পাটিগণিতের ক্ষেত্রে প্রশ্নটাই কিন্তু মেইন ফোকাস করার জায়গা। অনেক সময় প্রশ্ন পড়তে ভুল হচ্ছে বলে তোমাদের আনসার ভুল হয়, তো এটা খেয়াল রাখবে। এখানে বলা আছে 20% লেস, 20% কম, আর এখানে বলা আছে 70% অফ, মানে শুধু 70% হচ্ছে সি এর ইনকাম। The income of D is 25% more, এখানেও বলা আছে 25% বেশি কার থেকে, than the income of C. If the difference between incomes of B and D is rupees 23,000, then what is the income of A? B আর D এর ইনকামের পার্থক্য যদি 23,000 টাকা হয়, তাহলে A এর ইনকাম কত? আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। এবার আমরা শুরু করব কোথা থেকে? ফার্স্ট লাইনে বলেছে A এর ইনকাম B এর ইনকামের থেকে 20% কম। 20% মানে 1/5। তো সবসময় ইনিশিয়ালটাকে আমাদের হর ধরবো। তাহলে বি এর ইনকাম যদি 5 টাকা হয়, এ এর ইনকাম 1 টাকা কম মানে 4 টাকা, এটা আমরা পেলাম। আচ্ছা, এ আর বি এর যে ইনকামের যোগফল 4 + 5 9, তার 70% মানে 7/10, এটা হচ্ছে কার ইনকাম? সি এর ইনকাম। এবার দেখো, আমার কাটাকুটি করতে গেলে দশমিকে আসছে, তো দশমিকটা আমি এড়াতে যদি চাই, 9 এর পাশে একটা শূন্য লিখে দিলাম, 90 করলাম। যখন 90 করলাম, একেও আমাকে 50 করতে হবে, একেও আমাকে 40 করতে হবে, একই ব্যাপার। আমি ধরে নিলাম এখানে 50 টাকা ইনকাম করেছিল, এ 40 টাকা ইনকাম করেছিল, দুজনে মিলে 90 টাকা ইনকাম করেছিল। তাহলে সেক্ষেত্রে আমাদের সি ইনকাম করেছে 63 টাকা। ডি বলেছে 25% বেশি ইনকাম করে, 25% বেশি ইনকাম করে, 25% মানে 1/4। তাহলে 63 গুণ 1/4 বেশি ইনকাম করে, মানে টোটাল ইনকাম 4 + 1 5, কার উপরে 4-এ।
এখানে একটা দশমিক আসছে, এটা আর অ্যাভয়েড করলাম না, যেমন আছে গুণ করে দিচ্ছি। 315/4 78.75, এটা হচ্ছে ডি এর ইনকাম। এবার বলছে ডি বি এর থেকে কতটা ডিফারেন্স, 23,000 টাকা। তো 78.75 এর থেকে আমরা 50 বাদ দিয়ে দিচ্ছি। 28.75 ইনকাম করে। এই 28.75 কার সাথে সমান? সমান 23,000 এর সাথে। তাহলে এক মানে কত? 23,000 বাই 28.75। চেয়েছে আমাদের এর ইনকাম মানে 40 এর ভ্যালু কত? 23,000 বাই 28.75 গুণ 40। আচ্ছা, দশমিক আমি উঠিয়ে দিলাম, তার বদলে দুটো শূন্য নিয়ে আসলাম। এবার কাটাকুটি করার পালা। কাটাকুটি মানেই আমি কালার চেঞ্জ করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে কি কি দিয়ে ভাগ করা যায়? আমি 5 দিয়ে ভাগ করে দিলাম। 5 5 25, 5 7 35, 5 5 25, 5 দিয়ে ভাগ করলাম 800। আচ্ছা, এখানে আবার যাচ্ছে 5 দিয়ে, 5 1 5, 5 1 5, 5 5 25, 160। 5 দিয়ে 5 দুগুনি 10, 3 5 15, 32। এখানে একটা সুন্দর ব্যাপার হলো, সেটা হচ্ছে 23 দিয়ে কেটে গেল, মানে এখানে 1000 আছে, তাহলে 32 গুণ 1000 আনসার হয়ে গেল 32,000 টাকা। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। ওকে, ক্যালকুলেশন পার্টটা তো অনেকের অসুবিধা হয়, কাটাকুটি বুঝতে পারো না, সেই জন্যই ক্যালকুলেশন বা কাটাকুটিটা আমি আলাদা করে পেন ইউজ করে দিচ্ছি। ইয়েলোটা হচ্ছে কাটাকুটি করা হয়েছে। ওকে, চলো আমাদের এই কোশ্চেনটাও ডান। ইনকাম এক্সপেন্ডিচারের ফার্স্ট কোশ্চেন আমরা করে ফেলেছি। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে, এবং পরবর্তী প্রশ্নে একটা নতুন জিনিস তোমরা শিখবে, যেটা এখনো অবধি হয়তো অনেকেই ক্লাস করোনি, সেটা হচ্ছে অ্যালিগেশন। আমার অফলাইন স্টুডেন্টরা তো অবশ্যই করেছো, অনলাইনে হয়তো অনেকেরই ক্লাসটা করা হয়নি। অ্যালিগেশন ক্লাস আমি করাবো, তবে তার আগে এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি একবার বলে দিই। অ্যালিগেশন যখন চ্যাপ্টার করাবো আরো ডিটেলসে বলবো। বলছে রিশু সেভস X% অফ আর ইনকাম। রিশু তার ইনকামের X% সেভ করে। ইফ আর ইনকাম ইনক্রিজেস বাই 26%, তার ইনকাম হচ্ছে 26% ইনক্রিজ হচ্ছে, expenditure increases by 20% and savings increases by 50%, what is the value of X? তাহলে X এর ভ্যালু কত? যখনই আমাদের এরকম আলাদা করে বলে দেবে যে এক্সপেন্ডিচার এত পার্সেন্ট বাড়ছে, সেভিংস এত পার্সেন্ট বাড়ছে, ইনকাম এত পার্সেন্ট বাড়ছে, সেক্ষেত্রে আমরা যেহেতু জানি ইনকাম মানে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এটা সাজানোর নিয়ম হলো এরকম। এক্সপেন্ডিচার কত পার্সেন্ট বাড়ছে? বলা আছে 20%, সেভিংস বলা আছে 50%, আর মাঝখানে লিখতে হবে ইনকামটা। ইনকাম বাড়ছে বলা আছে 26%। অ্যালিগেশন করার নিয়ম হলো কোনাকুনি বিয়োগ করো। 50 থেকে 26 বিয়োগ করলে 24, 26 থেকে 20 বিয়োগ করলে 6। রেশিও, এটা একটা রেশিও পাচ্ছি। 6 দিয়ে ভাগ করলে 4 6 24, 6 1 6। এর মানে হচ্ছে যে খরচ যদি 4 টাকা হয় তাহলে সেভ করেছে 1 টাকা। তাহলে ইনকাম কত টাকা ছিল? এক্সপেন্ডিচার 4 টাকা হলে সেভিংস 1 টাকা, তার মানে ইনকাম ছিল 4 যোগ 1 5 টাকা। বলেছে এক্স এর ভ্যালু চেয়েছে, এক্স মানে কি? সেভস X% অফ আর ইনকাম, তাহলে সেভ করেছে 1 টাকা, ইনকাম ছিল 5 টাকার মধ্যে, তাহলে 100তে কত? তাহলে 1 এর 5 কে পার্সেন্টেজে নেওয়া মানে 20%, তাহলে এক্স এর ভ্যালু 20। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। একে বলা হয় অ্যালিগেশন। অ্যালিগেশন কিভাবে করে ডিটেইলস আমরা অ্যালিগেশন চ্যাপ্টারে শিখবো। আপাতত এইটুকু মনে রাখো, এক্সপেন্ডিচার লিখবো, সেভিংস লিখবো, মাঝখানে লিখবো ইনকাম, আর কোনাকুনি আমাদের বিয়োগ করতে হবে, যা পাবো সেটা একটা রেশিওতে পাবো। ওকে, মানে এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও পাবো। ওকে, চলো এর থেকে আরো একটা প্রশ্ন আমরা এবার দেখি। আর এই টাইপটা পরীক্ষায় অবশ্যই আসে, পরীক্ষার প্রশ্নই নেওয়া হয়েছে, অবশ্যই পাবে। কি আছে? রেনু সেভস 20% অফ আর ইনকাম। এবার বলে দিয়েছে রেনু নিজের ইনকামের 20% সেভ করে। আচ্ছা, 20% সেভ করে, এর মানে 20% মানে 1 এর 5, তার মানে রেনুর ইনকাম যদি 5 টাকা হয়, রেনু সেভ করে 1 টাকা, তাহলে খরচ করে কত টাকা? 5 টাকার মধ্যে 1 টাকা জমিয়ে রাখে, তাহলে খরচ করে 4 টাকা।
ইফ আর এক্সপেন্ডিচার ইনক্রিজেস বাই 20%, বলছে এক্সপেন্ডিচার 20% বেড়েছে, অ্যান্ড ইনকাম ইনক্রিজেস বাই 20%, ইনকাম 29% বেড়েছে, দেন হার সেভিংস ইনক্রিজেস বাই, সেভিংসটা জানতে চেয়েছে, মানে এই জায়গাটা আমাদের জানতে চেয়েছে। খুব সহজ, দেখো আমরা জানি এখানে অ্যালিগেশন করার পরে রেশিও পাবো এক্সপেন্ডিচার ইস টু সেভিংস এর, মানে 4:1, এই রেশিওটা হবে 4:1। আমরা জানি এটা বিয়োগ করতে হয়, 29 বিয়োগ 20 করলে কোনাকুনি লিখতে হয় 9, তাহলে 1 এর ভ্যালু যদি 9 হয়, রেশিওতে যেটা আমার 1 আসার কথা ছিল সেটা 9, তাহলে 4 নং এখানে হবে 36। তাহলে এখানে আমরা কোনাকুনি কি করব, এবার যোগ করব। কেন যোগ করব, কারণ এর এই সংখ্যাটা 20 মাঝে হচ্ছে 29 রয়েছে, তাহলে 29 যোগ 36 করলে 65। এবার দেখো জিনিসটা 65 বিয়োগ 29 করলে 36 হয়, 29 বিয়োগ 20 করলে 9 হয়, সেখান থেকেই রেশিও আসছে 36:9 থেকে 4:1, মানে আমরা অ্যালিগেশনেই ব্যাক ক্যালকুলেশন করলাম, আনসার এসে গেল 65%। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। আর এগুলো অ্যালিগেশনে সব থেকে কম সময় আনসার করতে পারবে, 65% হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকের বোঝা গেল। অ্যালিগেশন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেমন তোমাদের বলেছি চ্যাপ্টার ধরে ধরে করাবো, সেরকমই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, অ্যালিগেশনের চ্যাপ্টারও আসবে, কোনো চিন্তা নেই। ওকে, আর যারা আজকে আমাদের পার্সেন্টেজের লাস্ট ক্লাস হচ্ছে 3 নাম্বার ক্লাসে, আমাদের পার্সেন্টেজের চ্যাপ্টারের লাস্ট ক্লাস হচ্ছে, এর পরের চ্যাপ্টার যারা যারা ক্লাস করতে চাইছো তারা নেক্সট চ্যাপ্টার লিখে কমেন্ট করো। ওকে, টাইপ নাম্বার 6, এক্সপেন্ডিচার ইন ডিফারেন্ট সেক্টরস, ভিন্ন ভিন্ন খাতে ব্যয় সংক্রান্ত প্রশ্ন। প্রশ্ন দেখা যাক, বলছে আয়ুষ স্পেন্ডস 25% অফ অ্যান অ্যামাউন্ট অফ মানি অন অ্যান ইন্স্যুরেন্স পলিসি। বলছে আয়ুষ একটা নির্দিষ্ট টাকার 25% একটা ইন্স্যুরেন্স পলিসিতে খরচ করে, 26% অন ফুড, 26% খাবারের জন্য, 23% অন চিলড্রেন্স এডুকেশন, বাচ্চাদের শিক্ষার জন্য, and 19% on recreation এর জন্য। He deposits the remaining amount, বাকি টাকাটা সে ডিপোজিট করে amount of ₹26,600, মানে বাকি টাকাটা হচ্ছে 26,600 টাকা in the bank. What is the total amount that he spends on food and recreation together? তাহলে টোটাল ফুড অ্যান্ড রিক্রিয়েশনে সে টোটাল কত টাকা খরচ করেছে। আমি ধরে নিলাম যে অ্যামাউন্টটার কথা আয়ুষ বলছে এটা হচ্ছে 100 টাকা। 100 টাকার মধ্যে প্রথমে ইন্স্যুরেন্সের জন্য আয়ুষ খরচ করেছে 25 টাকা, তারপর ফুডের জন্য আয়ুষ খরচ করেছে 26 টাকা, 26% মানে কি সবই তো 100 এর উপরে হচ্ছে, তাহলে 26 টাকা। 23% অন চিলড্রেন্স এডুকেশন, চিলড্রেন্স এডুকেশনে খরচ করেছে 23 টাকা, আর রিক্রিয়েশনে খরচ করেছে 19 টাকা। ওকে, টোটাল তাহলে খরচ হয়েছে কত, এই সবকটার যোগফল। আচ্ছা, 6 আর 5 11, 11 আর 9 20, আর 3 23, 3 2 3 4 5 6 7 8 9, মানে 93 টাকা খরচ হয়ে গেছে। সেভিংস কত টাকা করেছে, সেভিংস 100 মাইনাস 93, 7 টাকা সেভিংস হয়েছে, কিন্তু প্রশ্নে বলা আছে সেই টাকার অ্যামাউন্টটা হচ্ছে 26,600 টাকা। চেয়েছে আমাদের ফুড আর রিক্রিয়েশনের জন্য, মানে 26 প্লাস 19, এই ফুড আর রিক্রিয়েশনের খরচ কত টাকা, 26 প্লাস 19 করলে হয় 45, তার মানে 45 এর ভ্যালু আমাদের চেয়েছে। তাহলে 26,600 বাই 7 গুণ 45, এই হচ্ছে আমাদের কাজ। আচ্ছা দেখা যাক 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 3 7 21, 7 8 56, মানে 3800 গুণ 45, মানে 38 ইন্টু 45 করতে হবে, আর দুটো শূন্য বসাতে হবে। করা যাক, 5 8 40, শূন্য হাতে 4, 3 5 15, আর 4 8 32, 32 আর 15 হয় 47, 48 49 50 51, 1 হাতে 5, 3 4 12, আর 5 হয় 17, তাহলে 1710, আর তারপরে আরো দুটো শূন্য। এই হচ্ছে আমাদের আনসার। দেখা যাক অপশনে আছে কিনা, অবশ্যই আছে অপশন নাম্বার ডি তে। এই হয়ে গেল আমাদের আনসার, যে ফুড আর রিক্রিয়েশনে 1,71,000 টাকা খরচ হয়েছে। অপশন নাম্বার ডি রাইট আনসার। দেখে নাও সলিউশন। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে ইজি টাইপ বলতে পারো। এরকম আসলে ডাইরেক্টলি আমরা যোগ করব, টোটালটা থেকে মাইনাস করব, তারপর তুলনা করব। সব থেকে ইজি টাইপ হচ্ছে এটা পার্সেন্টেজ। নেক্সট টাইপে চলো এবার যাই। নেক্সট যেটা আমাদের লাস্ট টাইপ রয়েছে সেটাই যাই। এক্সামিনেশন রিলেটেড, পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন।
কি আছে দেখো, বলছে ফর অ্যান এক্সামিনেশন অফ আ প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট দ্য টোটাল মার্কস ইজ 100। বলছে যে একটা পরীক্ষায় টোটাল মার্কস 100 রয়েছে। দ্য ব্রেকআপ ফর থিওরি, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট অ্যান্ড ভাইভা ইজ 40%, 30%, 20%, 10%। টোটাল যদি 100 হয় তার মানে থিওরির জন্য 40 নাম্বার, আমাদের প্র্যাকটিক্যালের জন্য 30 নাম্বার, প্রজেক্টের জন্য 20 নাম্বার আর ভাইভায় 10 নাম্বার। এইভাবে ভাগ হয়েছে, বলাই আছে। এ ক্যান্ডিডেট স্কোর্ড 80% ইন থিওরি, থিওরিতে 80% পেয়েছে। কার 80%? 40-এর 80%। এরকম থাকলে আমরা কি বলেছি, দুটো শূন্য কাটবো, 4 32, তার মানে 32 নম্বর পেয়েছে। 70% ইন প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালে 70% পেয়েছে, তাহলে 30-এর 70%, আবারও দুটো শূন্য কাটবো, 3-7 21 পেয়েছে। 60% ইন দ্য প্রজেক্ট, প্রজেক্টে 60% পেয়েছে, মানে 20-এর 60%, দুটো শূন্য কাটবো, 6 দুগুণী 12 নম্বর পেয়েছে। আর বলা আছে and 50% ইন ভাইভা, ভাইভাতে 50% করার কি দরকার আছে, 10-এর 50% মানে হাফ, কত নাম্বার? 5 নাম্বার। হোয়াট ওয়াজ হার অ্যাগ্রিগেট পার্সেন্টেজ, তাহলে টোটাল এসে কত নাম্বার পেল? 32 আর 21 মানে হচ্ছে 53, 53 আর 12 মানে হচ্ছে 65 আর 5 টোটাল 70। 70 মার্কস পেয়েছে কার মধ্যে? টোটাল ছিল 100-তে, তাহলে 70% হয়ে গেল তার অ্যাগ্রিগেট মার্কস। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন, সলিউশন দেখে নাও। চলে যাব তাহলে পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে দেখো, বলছে ইন অর্ডার টু কোয়ালিফাই ইন অ্যান এক্সামিনেশন ওয়ান হ্যাজ টু সিকিউর 50% অফ দ্য ওভারঅল মার্কস। বলছে একজন পরীক্ষায় পাশ করতে হলে 50% পেতে হবে ওভারঅল মার্কসে। ইন দ্য এক্সামিনেশন কনসিস্টিং অফ 2 পেপারস, দুটো পেপারে পরীক্ষা হয়েছে। আর স্টুডেন্ট সিকিউরড 40% ইন দ্য ফার্স্ট পেপার অফ 200 মার্কস। প্রথম পেপারটা ছিল 200 নম্বরের, 200-র 40% মার্কস পেয়েছে সেই স্টুডেন্ট। তাহলে 200-র 40% মানে কি, দুটো শূন্য কাটবো, 2 দিয়ে গুণ করে দেবো, মানে 80 নম্বর পেয়েছে। Minimum what percentage of marks should be secured in the second paper of 150 marks in order to qualify in the examination? বলছে পরের যে পেপারটা, যেটার পূর্ণ নম্বর ছিল 150 নম্বর, এতে কত পার্সেন্ট মার্কস পেলে এই যে পরীক্ষায় এ পাস করতে পারবে, কমপক্ষে কত পেলে পাস করবে? আমরা জানি টোটাল 50% পেলে পাস করবে। টোটাল দুটো পেপার, 200 নম্বর আর 150 নম্বর, মানে 350 নম্বরের পরীক্ষা, পাস করবে তাহলে কত পেলে? 350-র 50% পেলে, 50% মানে আমরা জানি হাফ, 350-কে যদি হাফ করে দিই তাহলে আমাদের আসে 175 নম্বর। 175 মধ্যে 80 নম্বর অলরেডি প্রথম পেপারে পেয়ে গেছে, তাহলে পরের পেপারে কত পেতে হবে? 175 বিয়োগ 80, 95 নম্বর। বলেছে কত পার্সেন্টেজ পেতে হবে? 95 পেতে হবে, কার মধ্যে? 150-র মধ্যে। তাহলে 100-তে কত? ইন্টু 100, 0 0 কাটলো, 3 5 15, 5 দুগুণী 10, তাহলে এখানে আমার আসছে 190/3, 63.33%। অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। তাহলে এক্সামিনেশন রিলেটেড এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে। ওকে, চলো তাহলে এই অবধি আমাদের পার্সেন্টেজের ক্লাস শেষ হলো। পরবর্তীতে যারা যারা নেক্সট চ্যাপ্টার করতে চাইছো পাটিগণিতের, নেক্সট চ্যাপ্টার লিখে কমেন্ট করো। তোমরা যত কমেন্ট করবে তত তাড়াতাড়ি আমি নেক্সট চ্যাপ্টার নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।